ঠিক আছে, ঠিক আছে, চলবে। আর পেজ ইয়া দিয়ে দেন, ক্যাপশন দিয়ে দেন। আসসালামু আলাইকুম সকলকে। বিজয় যাত্রার পক্ষ থেকে নতুন বছরের শুভেচ্ছা, এবং নতুন বছরে আপনাদের সাথে নতুন ভাবে শুরু করতে যাচ্ছি, অর্থাৎ এই বছরে আপনাদের সাথে কিন্তু আজকে আমার ফ্রি ক্লাসের প্রথম ক্লাস। তো আজকে আপনাদের জন্য আমরা ঘোষণা দিয়েছি যে যারা আগামী 9 তারিখ, এবং যেহেতু 2 তারিখের পরীক্ষা আগামী 9 তারিখে গিয়েছে, তো এই কয়েকটা দিন এবং এতটুকু শিওর থাকেন যে পরীক্ষা আগামী 9 তারিখে হয়ে যাবে, এবং আমরাও চাই হয়ে যাক। কারণ একটা জিনিস যদি আসলে মাসের পর মাস পেছানো হয় তাহলে কিন্তু সেখানে পড়ার মনোযোগটাই থাকে না, এবং সেজন্য আপনারা প্রস্তুতি নিয়ে রাখেন। এবং যারা আসলে প্রাইমারি পরীক্ষার্থী রয়েছেন, প্রত্যেকের মোবাইলে মেসেজ গিয়েছে যে আগামী 9 তারিখ কিন্তু প্রাইমারি পরীক্ষা ফিক্সড একদম কিন্তু হয়ে যাবে। এবং প্রাইমারিতে যাদের টার্গেট, অর্থাৎ 90 মার্চের মধ্যে, যেহেতু 90 মার্চের কিন্তু খেলা হবে প্রাইমারি পরীক্ষা, এবং 90 মার্চের মধ্যে যদি আপনি মিনিমাম 70-75 যায় না, আসলে এবার প্রশ্ন কেমন হবে, যদি প্রশ্ন সহজ হয় তাহলে কিন্তু কাটমার্কটা বেড়ে যাবে, এবং যদি প্রশ্ন কঠিন হয়, একটু ক্রিটিক্যাল লেভেলের করে থাকে, একটু ডিফিকাল্ট লেভেলে করে থাকে, তাহলে কিন্তু আপনাকে কাটমার্ক কমে আসতে পারে। তবে কাটমার্ক যাই হোক না কেন, আপনার টার্গেট হচ্ছে সর্বোচ্চ সংখ্যক সঠিক উত্তর দেওয়া, এবং যত বেশি সংখ্যক সঠিক উত্তর দিবেন ততই কিন্তু আপনার এই প্রাইমারি চাকরি পাওয়ার পার্সেন্টেজ, পসিবিলিটি দুইটাই কিন্তু বেড়ে যাবে। আচ্ছা, তো যারা যুক্ত হয়েছেন আমার সাথে, আমার সাথে যারা যুক্ত হয়েছেন সবাই একটু ক্লাসটি দ্রুত, অর্থাৎ আমি 1 মিনিটের মধ্যে ক্লাসটি শুরু করব। আছে কিন্তু আমি ইংরেজি ইনশাল্লাহ ম্যারাথন ক্লাস, ইংরেজির কিন্তু ইনশাল্লাহ ম্যারাথন ক্লাস নিব। অর্থাৎ আপনাদের জন্য, যেহেতু 9 তারিখ পরীক্ষা পিছিয়ে দিয়েছে, আপনাদের জন্য 100 প্রশ্ন, আপনাদের জন্য ইংরেজি 100টা প্রশ্ন বাছাই করেছে, এবং সবগুলো প্রশ্ন হচ্ছে গবেষণা করে, অর্থাৎ আমরা হচ্ছে 100 প্রশ্ন বাছাই করেছি। এবং 100 প্রশ্ন মানেই কিন্তু এখান থেকে আমরা সর্বোচ্চ গবেষণা করে 100 প্রশ্ন মানে কিন্তু 100টা নিয়ম, 100টা নিয়ম প্লাস 100টা টপিক এবং সাব টপিক। তো শেষ মুহূর্তে যদি এই প্রশ্নগুলো দেখে যেতে পারেন তাহলে আপনার কিন্তু প্রাইমারি একটা সর্বোচ্চ প্রিপারেশন ইনশাল্লাহ হয়ে যাবে। এবং প্রাইমারি ইংরেজিতে কিন্তু 25 মার্কস থাকবে। তো 25 মার্কসের মধ্যে যারা আসলে 22-23 ওঠাতে চান তাদের কিন্তু অবশ্যই মাস্ট শেষ মুহূর্তে এতদিন ধরে যা পড়েছেন এবং শেষ মুহূর্তে প্রিপারেশনের জন্য কিন্তু আপনাকে অবশ্যই এই 100 প্রশ্নগুলো সমাধান করে নিতে হবে। তো আজকে আমরা ক্লাসটি শেষ করার পরে এই 100 প্রশ্নের কিন্তু আমরা পিডিএফ, 100 প্রশ্নের কিন্তু আমরা পিডিএফ সম্পূর্ণ ফ্রিতেই দিয়ে দিব। তো যারা আসলে এই পিডিএফটা ফ্রিতে নিতে চান তারা কি করবেন, যেহেতু নতুন বছরে আপনাদের সাথে আমার ফার্স্ট ক্লাস, সবাই ক্লাসটি করবে, সবাই অবশ্যই লাভ রিয়াক্ট দিবেন, সবাই অবশ্যই লাভ রিয়াক্ট প্লাস শেয়ার করে ডান লিখে জানান, তাহলে কিন্তু আমরা পিডিএফটা সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দেবো ইনশাল্লাহ, সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দেবো ইনশাল্লাহ। আচ্ছা,
দেখতে পাচ্ছি অসংখ্য শিক্ষার্থী কিন্তু যুক্ত হয়েছেন। তায়ামুন তাবাসসুম তান লিখেছেন হ্যাপি নিউ ইয়ার স্যার। জি হ্যাপি নিউ ইয়ার সকলকে। সিনথিয়া সালাম জানিয়েছেন ওয়ালাইকুম সালাম। ফারহানা সুমি তানজিনা রিয়াজ লিখেছেন শেয়ার ডান। বিনতে বেবি তার নতুন বছরের শুভেচ্ছা। জি আপনাকে নতুন বছরের শুভেচ্ছা এবং ইনশাল্লাহ আশা রাখি যে বিজয় যাত্রার সাথে আপনার গত বছর 2025 সালও যেভাবে ছিলেন তেমনই ভাবে কিন্তু 2026 সালেও নতুন বছরও বিজয় যাত্রার সাথে নতুন ভাবে সূচনা হবে এবং সেই সূচনা লগ্নে থাকতে পেরে আসলে আমরা খুবই আনন্দিত এবং তখনই আমাদের পরিশ্রম সার্থক হবে যখন আগামী 9 তারিখ প্রাইমারি পরীক্ষা হওয়ার পর যখন রেজাল্ট দিবে এবং রেজাল্ট দেওয়ার পর যখন আসলে আপনাদের মুখে সেই বেকারত্ব অভিশাপ থেকে মুক্তি পাওয়ার যে হাসি আমরা যখন দেখব তখনই কিন্তু আমাদের হৃদয় প্রশান্তিময় হবে ইনশাল্লাহ। তো যারা যুক্ত হয়েছেন সবাই একটু দ্রুত ক্লাসটি শেয়ার করে এবং রিয়াক্ট দিয়ে ডান লিখে জানাবেন ইনশাল্লাহ। আজকে প্রাইমারিতে 25-এ 22-23 পাওয়ার জন্য কিন্তু আমাদের শেষ মুহূর্তে রিভিশন চলছে এবং শেষ মুহূর্তে রিভিশনের জন্য কিন্তু আমরা 100 প্রশ্নের পিডিএফ রেডি করেছি। যারা ক্লাসটি শেয়ার করে এবং রিয়াক্ট দিয়ে ডান লিখে জানাবেন তাদের জন্য কিন্তু আমরা পিডিএফটা সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দিব ইনশাল্লাহ। এবং বিজয় যাত্রার প্রতিটি প্রশ্ন সমাধান কিন্তু সবকিছুই গবেষণালব্ধ এবং আমাদের এখানে যে সকল শিক্ষক ক্লাস নিয়ে থাকেন প্রত্যেকটা ক্লাসে কিন্তু শিক্ষকরা গবেষণা করে আসেন। প্রত্যেকটা ক্লাসে কিন্তু আমরা গবেষণামূলক প্রশ্নগুলো সমাধান করে থাকি। তো যারা যুক্ত হয়েছেন অবশ্যই কিন্তু ক্লাসটি শেয়ার করে ডান লিখতে ভুলবেন না, তাহলে কিন্তু আমরা পিডিএফ সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দিব ইনশাল্লাহ। আচ্ছা, অসংখ্য শিক্ষার্থী কিন্তু যুক্ত হয়ে গিয়েছেন এবং ইনশাল্লাহ নতুন বছরেই আচ্ছা পরীক্ষার কতদিন পর রেজাল্ট দিবে? জি পরীক্ষার ইনশাল্লাহ হয়তোবা যেহেতু এমসিকিউ এবং অন্তর্বর্তীকালীন সরকার আমরা আশা রাখি পরীক্ষার 15 দিনের মধ্যেই রেজাল্ট পেয়ে যাবেন ইনশাল্লাহ। আচ্ছা, লাইভে জয়েন হলাম, শেয়ারও ডান। জি অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, তো চলে যাচ্ছি আজকে আমরা প্রথম প্রশ্নে চলে যাচ্ছি। আবারও বলছি, যারা এখনো ক্লাসটি শেয়ার করেননি, শেয়ার প্লাস রিয়াক্ট দিয়ে যদি ডান লিখে জানান তাহলে আজকের ক্লাসের এই 100 প্রশ্নের পিডিএফ কিন্তু সম্পূর্ণ ফ্রিতেই পেয়ে যাবেন ইনশাল্লাহ। চলে যাচ্ছি আজকের প্রথম প্রশ্নে চলে যাচ্ছে। দেখেন প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেখেন প্রথম প্রশ্ন দেখেন 1 নাম্বার, আমার যদি পাখির মতো ডানা থাকতো বাক্যটির সঠিক ইংরেজি অনুবাদ করতে হবে। একটু আপনারা কমেন্টস করে জানাবেন যে নাম্বার 1টা কি হতে পারে। আপনাদের ইংরেজিতে কিন্তু ট্রান্সলেশন থাকতে পারে পরীক্ষায়, তো একটু আপনারা কমেন্টস করে জানাবেন। দেখেন অপশনে বলেছে হ্যাড আই দ্য উইং অফ বার্ড, ইফ আই উড হ্যাভ দ্য উইংস অফ এ বার্ড। অপশন সি আই উইশ দ্যাট আই উড হ্যাভ দ্য উইংস অফ এ বার্ড এবং অপশন ডি হচ্ছে ইফ আই কুড ফ্লাই লাইক এ বার্ড। আচ্ছা, সবাই একটু কমেন্টস করে জানাবেন। আচ্ছা, মনে রাখবেন আমার যদি পাখির মতো ডানা থাকতো, তাহলে থাকতো কথাটা কি? থাকতো কথাটা বলতে কিন্তু বাক্যটা চলে যাচ্ছে পাস্টে। একটু ভালো করে দেখেন, আমার পাখির মতো ডানা আছে, বাক্যটা প্রেজেন্ট। এখানে কি বলেছে? থাকতো বলতে কিন্তু পাস্ট। এবং যখনই আসলে এরকম যদি কোনো কিছু বলে যে জিনিসটা অকল্পনীয়, দেখেন আপনার মানুষের কিন্তু পাখির ডানা থাকতে পারেই না, এটা কিন্তু সম্পূর্ণ অকল্পনীয় কাজ। যেমন আমি যদি বলতাম আমি যদি রাজা হতে পারতাম, আমি জীবন রাজা হতে পারবো না, এটা কি আমার জন্য কিন্তু অকল্পনীয়। মনে রাখবেন, যখনই এই টাইমের আমি যদি পাখির মতো ডানা আমার থাকতো কিংবা আমি যদি রাজা হতে পারতাম, এই টাইপের যদি আসলে অকল্পনীয় কোনো ট্রান্সলেশন চলে আসে তাহলে মনে রাখবেন সেক্ষেত্রে শুরুতে সবসময় হ্যাড দিয়ে শুরু হয়, অর্থাৎ বাক্যটা কিন্তু হ্যাড দিয়ে শুরু হয়। তাহলে দেখেন এখানে অপশন বি তে কি হ্যাড দিয়ে শুরু হয়েছে? হয় নাই। অপশন সি শুরু হয়েছে? হয় নাই। অপশন ডি শুরু হয়েছে? হয় নাই। তাহলে দেখেন অপশন এ কিন্তু হ্যাড দিয়ে শুরু হয়েছে, তার মানে হ্যাড আই দ্য উইংস অফ এ বার্ড, অর্থাৎ আমার যদি
পাখির মতো ডানা থাকতো। এবং হ্যাড মানে কি? হ্যাড মানে কিন্তু পাস্ট টেন্স, হ্যাড মানে কিন্তু পাস্ট টেন্স। তাহলে সবাই একটু কমেন্টস করে জানাবেন আমার সাথে। সবার চলছে কিন্তু প্রাইমারিতে 25-এ 22-23 পাওয়ার হাই ভোল্টেজ ক্লাস, অলরেডি কিন্তু 800+ শিক্ষার্থী যুক্ত হয়ে গিয়েছেন। আচ্ছা, আরুষি জান্নাত লিখেছেন একেরে, ফাতেমা আক্তার তানিয়া, মুক্তা দাস, রুনা লাইলা, হাসনাইন আহমেদ, সানজিদা সানজি, তাসনিয়া ফারিয়া। আচ্ছা, লিখেছেন হচ্ছে একেরে। হ্যাঁ, তার মানে হচ্ছে একের এ, অর্থাৎ একের এ কিন্তু সঠিক উত্তর, একের এ কিন্তু সঠিক উত্তর। আচ্ছা, এরপরে আসেন নাম্বার 2 কি বলেছে। নাম্বার 2, তুমি কি কখনো কুয়াকাটা গিয়েছো? শুদ্ধ ইংরেজিতে অনুবাদ করো। অর্থাৎ আপনাদের প্রাইমারিতে অনুবাদ থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন থাকতে পারে, অনুবাদ থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন থাকতে পারে। আচ্ছা, আমি একটু একটু জুম করছি যাতে করে লেখাটা ক্লিয়ারলি দেখা যায়। আচ্ছা, এখন কি ক্লিয়ার দেখা যায়? একটু কমেন্টস করে জানাবেন। আমি একটু জুম করেছি, এখন কি ক্লিয়ারলি দেখা যায়? একটু কমেন্টস করে জানাবেন। আচ্ছা, দেখতে সমস্যা হচ্ছে, এখন যদি দেখা যায় তাহলে একটু কমেন্টসে ক্লিয়ার লিখে জানাবেন। আমি জুম করেছি, আশা রাখি যে এবার আর সমস্যা হবে না ইনশাল্লাহ, এবার সমস্যা হবে না ইনশাল্লাহ। আচ্ছা, দেখা যায় কিনা একটু কমেন্টস করে জানাবেন। আচ্ছা, যদি ক্লিয়ার দেখা যেয়ে থাকে, জি জুম করেছি, যদি ক্লিয়ার দেখা যেয়ে থাকে তাহলে কমেন্টস সবাই একটু ক্লিয়ার লিখে জানাবেন, সবাই একটু ক্লিয়ার লিখে জানাবেন, তাহলে বুঝতে পারবো যে আসলে ক্লিয়ার। আচ্ছা, দেখতে পাচ্ছি যে ক্লিয়ার দেখা যাচ্ছে, একটু জুম করেন, যে জুম করেছি, ক্লিয়ার দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে এইবার আসেন 2 নাম্বার কি, তুমি কি কখনো কুয়াকাটা গিয়েছো? মনে রাখবেন, যখনই আসলে কোনো প্লেস, কুয়াকাটা কি একটা স্থান, যখনই আসলে কোনো প্লেসের কথা জিজ্ঞেস করবেন কাউকে যে তুমি কি সেখানে গিয়েছো, দেখেন তুমি কি সেখানে গিয়েছো, বা তুমি কি কুয়াকাটা গিয়েছো, বা তুমি কি আসলে কক্সবাজার গিয়েছো, দেখেন এখানে প্লেসের পাশে কিন্তু কখনো, কখনো কিন্তু একটা শব্দ রয়েছে, এবং এই কখনো শব্দের ইংরেজি হচ্ছে এভার। অর্থাৎ যখনই দেখবেন যে কোনো শব্দে কখনো রয়েছে, কখনো থাকলে ওই শব্দে, ওই ইংরেজি ট্রান্সলেশনে অবশ্যই আপনাকে এভার শব্দটা, আপনাকে অবশ্যই কিন্তু এভার শব্দটা আনতে হবে। এবং যখনই আসলে গিয়েছো বোঝাবে, তখনই কিন্তু আসলে এভারের সাথে বিন ব্যবহৃত হয়, মনে রাখবেন। অর্থাৎ কখনো যদি কোনো বাক্যে উল্লেখ থাকে সেক্ষেত্রে এভার বসে, এবং কোনো স্থানে গিয়েছো যখন আসলে বলে সেক্ষেত্রে কি বসে? সেক্ষেত্রে কিন্তু অবশ্যই বিন বসে, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই বিন বসে। তাহলে এই 4টা অপশনের মধ্যে আমরা খুঁজবো যে এভার বিন কোথায় আছে, যেখানে এভার বিন থাকবে সেটাই কিন্তু উত্তর। আচ্ছা, আসসালামু আলাইকুম জানাই সবাইকে, জি সাবিকুন নার্জি। আচ্ছা, তাহলে আমরা কি করব, 4টা অপশনের মধ্যে আমাদের দেখতে হবে এভার বিন কোথায় আছে। তাহলে অপশন এ, বি, সি এবং ডি। দেখেন তো এভার বিন কোথায় আছে, কারা বলতে পারবেন? যারা বলতে পারবেন তারা 2 লিখে একটু উত্তরটা জানাবেন, তারা 2 লিখে একটু উত্তরটা জানাবেন, আসলে কোথায় সে এভার বিন রয়েছে, একটু কমেন্টস করে জানাবেন। নাফিসা আক্তার, যারা সঠিক উত্তর দিবেন তাদেরটা কিন্তু পড়বো। নাফিসা আক্তার লিখেছেন 2 এর সি, এমডি মিহির আহমেদ সি, নাজিরা জাহান, অবন্তী চক্রবর্তী নূপুর, হীরা তুলি, সবাই কিন্তু সঠিক উত্তর দিচ্ছেন। তাহলে মনে রাখবেন এভার, এভার বিন। অপশনে দেখেন এভার গান, এভার বিন নাই, তার মানে অপশন এ ক্রস। অপশন বি দেখেন এভার বিন নাই, তার মানে অপশন বি ক্রস। অপশন ডি তে দেখেন কি এভার বিন নাই, তার মানে অপশন ডিও ক্রস। অপশন বি তে কি হ্যাভ ইউ এভার বিন, তাহলে এভার বিন রয়েছে, তাহলে এভার বিন থাকলে কি হবে? অপশন সি, 2 এর সি কিন্তু সঠিক উত্তর, 2 এর সি সঠিক উত্তর। আচ্ছা, সবাই কিন্তু সঠিক উত্তর দিয়েছেন 2 এর সি। কে এম এফ খায়রুল ইসলাম, ফারজানা আক্তার, লীলা রয়, ঘাড়তারা মিম, ইতু বিশ্বাস, সবাই সঠিক উত্তর দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, এইবার আসেন নাম্বার 3 তে কি বলেছে, টাইম অ্যান্ড টাইড, অর্থাৎ সময় এবং স্রোত, ড্যাশ ফর নান, অর্থাৎ সময় এবং স্রোত কারোর জন্যই অপেক্ষা করে না। এই যে টাইম অ্যান্ড টাইড, এগুলো সব সময়, যেমন টাইম অ্যান্ড টাইড সময় এবং স্রোত, আমি যদি বলি যে 2 and 2, আমি যদি বলি 2 and 2 মেক্স 4, অর্থাৎ 2 এ 2 এ 4 হয়, 2 and 2 মেক্স 4, 2 এ 2 এ 4 হয়। এই বাক্যের মধ্যে সাবজেক্ট কোনটা? 2 and 2 হচ্ছে সাবজেক্ট। এই বাক্যের মধ্যে সাবজেক্ট কোনটা? টাইম অ্যান্ড টাইড, এটা হচ্ছে সাবজেক্ট। মনে রাখবেন, যখনই এই টাইপের সাবজেক্ট আসবে 2 and 2 টাইম অ্যান্ড টাইড, তখন এই টাইপের এগুলোকে বলা হয় ফ্রেজ। এই টাইপের ফ্রেজ সাবজেক্ট হিসেবে যখন আসে তখন সব সময় কি, তখন সব সময় আসলে
সিঙ্গুলার ফর্ম, তখন সবসময় কিন্তু ভার্বের সিঙ্গুলার ফর্ম গ্রহণ করে। ভার্বের কিন্তু এটা সবসময় সিঙ্গুলার ফর্ম গ্রহণ করে থাকে, এবং যখনই সিঙ্গুলার হয় তখনই কিন্তু ভার্বের সাথে এস বা ইয়েস যুক্ত হয়ে থাকে, তখনই কিন্তু আসলে এস বা ইয়েস যুক্ত হয়ে থাকে। তাহলে এইবার বলেন উত্তর কি হবে? অপশন এ ওয়েটস, অপশন বি ওয়েটিং, অপশন সি ওয়েট, অপশন ডি হচ্ছে রেন্ডার্স। একটু কমেন্টস করে জানাবেন। এক একটা নিয়ম শেখাবো, এক একটা নিয়মের মাধ্যমে কিন্তু আমরা সবকিছুই জানতে পারবো। আচ্ছা, টাইম অ্যান্ড টাইড ড্যাশ ফর নার্স, সময় এবং স্রোত কারোর জন্যই অপেক্ষা করে না। তার মানে টাইম অ্যান্ড টাইড টু অ্যান্ড টু সবসময় একটা মাত্র মনোভাব গ্রহণ করে থাকে, এবং যদি আমাদের সাবজেক্টটা সিঙ্গুলার হয় তাহলে কিন্তু অবশ্যই ভার্বের সাথে এস বা ইয়েস যুক্ত হবে। তার মানে দেখেন অপশন বি তে কি এস বা ইয়েস আছে? নাই। অপশন সি তে কি এস বা ইয়েস আছে? নাই। অপশন ডি তে কি এস রয়েছে, কিন্তু এটা রেন্ডার্স, এর মানে কিন্তু অপেক্ষা করা না, ওয়েট হচ্ছে অপেক্ষা করা। তার মানে দেখেন অপশন এ তে কিন্তু এস রয়েছে, তার মানে আমাদের 3-এর এ সঠিক উত্তর, 3-এর এ সঠিক উত্তর। তবে আর একটা মতবাদ প্রচলিত রয়েছে যে টাইম অ্যান্ড টাইডকে আসলে দুইটা আলাদা আলাদা যদি সাবজেক্ট ধরা হয় সেক্ষেত্রে অনেকে কিন্তু ওয়েট ব্যবহার করে থাকে। তবে আধুনিক নিয়মটা কিন্তু এই টাইম অ্যান্ড টাইডকে কিন্তু একটা সাবজেক্ট হিসেবে ধরা হয়, সেক্ষেত্রে ভার্বের সাথে এস বা ইয়েস বসে, সেগুলোর সাথে কিন্তু ভার্বের এস বা ইয়েস বসে। আমরা সবাই আধুনিক নিয়মটা ফলো করব। 1000 শিক্ষার্থী কিন্তু লাইভে দেখছেন। সাইফুল ইসলাম সি, আচ্ছা রিদি ইসলাম, ওবায়দুল ইসলাম, আজ সবাই লিখেছেন হচ্ছে সি। আপনাদের অসংখ্য ধন্যবাদ, আচ্ছা এরপর আসেন নাম্বার 4-এ। এই টাইপের প্রশ্নগুলো বারবার রিপিট হয়। দেখেন কি বলেছে, আই উড লাইক ড্যাশ ইনফরমেশন প্লিজ, অর্থাৎ আমি আসলে কিছু তথ্য চাই, মনে রাখবেন এই ইনফরমেশন এটা হচ্ছে আনকাউন্টেবল নাউন, যাকে আসলে গণনা করা যায় না। এরকম কিছু যদি আমি আনকাউন্টেবল নাউনের কথা বলি, যেমন আসতে পারে সেক্ষেত্রে ফার্নিচার, এটা কি? ফার্নিচারও কিন্তু একটা আনকাউন্টেবল নাউন। আসতে পারে হচ্ছে মানি, এটাও কিন্তু আনকাউন্টেবল নাউন। মনে রাখবেন এই টাইপের আনকাউন্টেবল নাউন যেমন ইনফরমেশন, ফার্নিচার, মানি লিখে রাখেন। এগুলো কিন্তু বারবার পরীক্ষায় প্রশ্ন হয়। মনে রাখবেন এই টাইপের আনকাউন্টেবল নাউনের পূর্বে সাম ডিটারমিনার বসে থাকে। আবারও বলছি, আনকাউন্টেবল নাউনের পূর্বে কিন্তু সাম ডিটারমিনার, এই ডিটারমিনার গুলো কিন্তু বসে থাকে আনকাউন্টেবল নাউনের পূর্বে। তাহলে উত্তরটা কি হবে একটু কমেন্টস জানাবেন, এ, বি, সি নাকি ডি? সবাই একটু কমেন্টস করে জানাবেন। এমএসটি কোহিনুর আক্তার বি, হিরাতুলি বি, আচ্ছা 5 এমডি রাজিকুল ইসলাম, সাবা চৌধুরী, এমডি সোহাগ, সবাই লিখেছেন হচ্ছে সাম। হ্যাঁ, তাহলে আপনাদের সামটা সঠিক উত্তর, অর্থাৎ ইনফরমেশন একটা আনকাউন্টেবল নাউন, এই আনকাউন্টেবল নাউনের পূর্বে সাম ডিটারমিনার বসে থাকে। তাহলে 4-এর বি সঠিক উত্তর। আচ্ছা এরপরে আসেন নাম্বার 5-এ কি বলেছে, দ্য প্রফেসর ওয়াজ গিভেন ড্যাশ টু ম্যাটেরিয়ালস ইন দ্য রিসার্চ ল্যাবরেটরি, অর্থাৎ গবেষণামূলক ল্যাবরেটরিতে একজন প্রফেসর তিনি কিছু ম্যাটেরিয়ালস বা উপাদান দিয়েছিলেন, সেগুলোর আবার প্রবেশাধিকার মানে অ্যাক্সেস কিন্তু দেওয়ার তিনি প্রবেশাধিকার দিয়েছিলেন। আচ্ছা মনে রাখেন আপনাদের কিন্তু এই টপিক থেকে অনেকগুলো প্রশ্ন আসবে। অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন এই টপিক থেকে কিন্তু আসন্ন প্রাইমারিতে 2-3 মার্কসের পরীক্ষার প্রশ্ন আসতে পারবে। এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবেন। কোন শব্দে অর্থাৎ অ্যাক্সেস এই শব্দটার সাথে সব সময় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অর্থে অ্যাক্সেসের পরে টু ব্যবহৃত হয়, অর্থাৎ অ্যাক্সেস টু মানে প্রবেশাধিকার। একটু লিখে রাখেন, অ্যাক্সেসের পরে সব সময় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অর্থে কি বসে? টু বসে থাকে, অর্থাৎ অ্যাক্সেসের পরে কি বসে? টু বসে থাকে। তাহলে সবাই একটু কমেন্টস করে জানাবেন যে উত্তরটা কি হবে।
সবাই একটু কমেন্টস করে জানাবেন যে উত্তরটা কি হবে। দেখা যাক কারা পারেন, কারা পারেন একটু সঠিক উত্তর লিখে জানাবেন। আচ্ছা, 1200 শিক্ষার্থী লাইভে দেখছেন, তার মানে দেখেন দ্য প্রফেসর ওয়াজ গিভেন ড্যাশ টু, অর্থাৎ আমাদের কিন্তু টু প্রেপোজিশন রয়েছে, প্রবেশাধিকার যার ইংরেজি কি অ্যাক্সেস, তার মানে কিন্তু আমাদের অপশন এ অ্যাক্সেস নাই, অপশন সি তে অ্যাক্সেস নাই, আচ্ছা অ্যাক্সেস হবে না, অপশন ডি তে কি আছে টাইম, তাহলে অপশন বি তে কিন্তু অ্যাক্সেস রয়েছে, তার মানে আমাদের 5 এর বি কিন্তু সঠিক উত্তর, অর্থাৎ অ্যাক্সেস টু প্রবেশাধিকার, অ্যাক্সেস টু প্রবেশাধিকার কিন্তু সঠিক উত্তর। আচ্ছা, এমডি আরিফুল ইসলাম, অবন্তিকা সরকার, এমডি মোফাজুল হোসেন, এমাম, আচ্ছা রাদিয়া সবাই সঠিক উত্তর দিয়েছেন। আচ্ছা, এইবার আসেন, সবাই কিন্তু অবশ্যই মাস্ট মানে নোট করে রাখবেন, এখন যেহেতু শেষ মুহূর্তে যেই নিয়ম পড়াবো সেই নিয়মই ইম্পর্টেন্ট, সেই নিয়মই মোস্ট ইম্পর্টেন্ট, অর্থাৎ সবাই কিন্তু কেউই পাশে নোট করে রাখতে ভুলবেন না। আচ্ছা দেখেন অপশন 6, আমাদের নাম্বার 6 কি বলেছে, এভরি ড্রাইভার মাস্ট বি হেল্ড ড্যাশ হিজ ওন অ্যাকশনস, অর্থাৎ প্রত্যেকটা ড্রাইভার কিন্তু তার কৃতকর্মের জন্য অবশ্যই দায়ী থাকবে, তার কৃতকর্মের জন্য কিন্তু অবশ্যই দায়ী থাকবে। আচ্ছা, এই উত্তরটা কারা পারবেন একটু দেখতে চাই, আমাদের নাম্বার 6-এ আমরা রয়েছি, আসলে এই উত্তরটা কারা পারবেন আমরা একটু দেখতে চাই, নাম্বার 6 কারা পারবেন। আচ্ছা, নাম্বার 6 কারা পাবেন একটু দেখতে চাই। আচ্ছা, মনে রাখবেন আর একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আপনাদেরকে শিখাই দিই। আচ্ছা, এটা হচ্ছে রেসপন্সিবল ফর, লিখে রাখেন রেসপন্সিবল ফর মানে হচ্ছে দায়ী থাকা, অর্থাৎ এই রেসপন্সিবলের পরে সবসময় ফর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অর্থে ফর ব্যবহৃত অর্থাৎ রেসপন্সিবলের পরে সবসময় কি ব্যবহৃত হয়, ফর ব্যবহৃত হয়। তার মানে এখানে কি বলেছে, এভরি ড্রাইভার মাস্ট বি হেল্ড ড্যাশ ইজ ওন অ্যাকশনস, অর্থাৎ প্রত্যেকটা ড্রাইভার কিন্তু অবশ্যই তার অ্যাকশনস বা কৃতকর্মের জন্য দায়ী থাকেন, তার মানে এখানে দায়ী থাকার ইংরেজি কি, রেসপন্সিবল ফর। তাহলে দেখেন অপশন এতে কি আছে, রেসপন্সিবল পরে ফর নাই, টু আছে, তার মানে কিন্তু ক্রস, ব্লেম ফর, রেসপন্সিবল ফর নাই, ক্রস, লিয়াবেল টু, ক্রস, অপশন ডি কি, রেসপন্সিবল ফর, তার মানে 6-এর ডি, তার মানে আমাদের 6-এর ডি কি, নাম্বার 6-এর ডি সঠিক উত্তর, 6-এর ডি কিন্তু সঠিক উত্তর। হ্যাঁ, রহিমা আক্তার, প্রিয়া আক্তার, সবাই আক্তার, আচ্ছা শিপন গোলদার, জান্নাতুল নাহার, দৃষ্টিমণি সবাই কিন্তু সঠিক উত্তর দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, এইবার আসেন নাম্বার 7, আই হ্যাভ নো পেন। আচ্ছা, আমি একটু বড় করে দিচ্ছি, নাম্বার 7টা একটু দেখেন, আই হ্যাভ নো পেন, দেখেন নাম্বার 7 কি বলেছে, আই হ্যাভ নো পেন টু রাইট, অর্থাৎ আমার কোনো কলম নাই যেটা দিয়ে আমি লিখতে পারি। মনে রাখবেন যখনই কোনো কিছুর সাহায্যে আসলে কোনো কিছু লেখা হয়, যখন কোনো কিছুর সাহায্যে লেখা হয় তখন মনে রাখবেন তখন কিন্তু অবশ্যই সেক্ষেত্রে উইথ প্রেপোজিশন বসে। আপনি যখনই কোনো কিছু দিয়ে লিখবেন, সেটা পেন্সিল দিয়েও লিখতে পারেন, কলম দিয়েও লিখতে পারেন, কিংবা রং তুলি দিয়েও আপনি লিখতে পারবেন। যখনই কোনো কিছু লিখতে যাবেন বা আর্ট করতে যাবেন তখনই সেক্ষেত্রে কিন্তু প্রেপোজিশন হিসেবে উইথ বসে। যেমন এখানে পেনটা কি, পেন কিন্তু একটা ম্যাটেরিয়াল যেটার সাহায্যে আপনি লিখছেন, তাহলে কোনো কিছুর সাহায্যে লিখতে গেলে অবশ্যই কি বসবে, অবশ্যই কিন্তু উইথ বসবে। তাহলে উত্তর কি হবে একটু সবার কাছে জানতে চাই, নাম্বার 7 কি হবে। আচ্ছা, দেখতে পাচ্ছি এম ইম সাথে ডি, সঞ্জিদা আক্তার লিখেছেন ডি, আচ্ছা রুদ্রাকার প্রতাপ রয় লিখেছেন ডি, এনা নূর লিখেছেন হচ্ছে উইথ। হ্যাঁ, তার মানে সবাই কিন্তু সঠিক উত্তর দিচ্ছেন। এই প্রশ্নগুলো যারা শেষ মুহূর্তে ক্লাসে থাকবেন তাদের কিন্তু আমরা পিডিএফ সম্পূর্ণ ফ্রিতে দিব, এবং এর জন্য কিন্তু অবশ্যই আপনাকে ক্লাসটিতে লাভ রিয়াক্ট দিতে হবে এবং ক্লাসটি অবশ্যই শেয়ার করে রাখতে হবে। যারা এখনো শেয়ার করেননি এবং লাভ রিয়াক্ট দেননি তারা দ্রুতই কিন্তু শেয়ার করে রাখবেন। আচ্ছা, তার মানে কিন্তু আমাদের সাহায্যে বোঝালে কি বসবে, উইথ বসবে। তাহলে অপশন এতে উইথ নাই, ক্রস, বি তে নাই ক্রস, সি তে নাই ক্রস, ডি তে উইথ রয়েছে, তার মানে 7-এর ডি সঠিক উত্তর, 7-এর ডি সঠিক উত্তর। আচ্ছা, এইবার আসেন নাম্বার 8-এ, এইবার আমরা যাব হচ্ছে নাম্বার 8-এ। আচ্ছা,
এবার একটু ভালো করে দেখেন কি বলেছে, এ পারসন, দেখেন কি বলেছে, এ পারসন হু রাইটস অ্যান্ড এডিটস ডিকশনারিজ। একটু ভালো করে দেখেন, যেই ব্যক্তি আসলে ডিকশনারিজ বা আসলে অভিধান, একটু ভালো করে দেখেন, এটা কিন্তু চাকরি পরীক্ষায় বারবার আসে, অর্থাৎ যে ব্যক্তি অভিধান লেখে, ডিকশনারিজ মানে কি অভিধান, অর্থাৎ যেই ব্যক্তি এই ডিকশনারি বা অভিধান লিখে কিংবা অভিধান আসলে এডিট করে বা সংকলন করে তাকে আসলে কি বলা হয়। বাংলাতে যেটাকে আমরা এক কথায় প্রকাশ করি, বাংলাতে আমরা যেটাকে এক কথায় প্রকাশ বলি, সেটাকে কিন্তু ইংরেজিতে আসলে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন বলে। তাই কিন্তু ইংরেজিতে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন বলে, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন বলে, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন বলে, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন বলে, অর্থাৎ ইংরেজিতে এক কথা প্রকাশ থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন হয়ে থাকে। আচ্ছা, তো মনে রাখবেন যে ব্যক্তি আসলে এই ডিকশনারি নিয়ে কাজ করে থাকে তাকে কিন্তু আসলে একটা কথায় কি বলা হয়ে থাকে একটু আপনারা মাথায় রাখবেন, অর্থাৎ সেই জিনিসটা কিন্তু লেক্সিকোগ্রাফার বলে। যে ব্যক্তি অভিধান লেখে বা ডিকশনারি লেখেন তাকে এক কথায় লেক্সিকোগ্রাফার বলা হয়ে থাকে। এই প্রশ্নগুলো কিন্তু বারবার আসে। আচ্ছা, এক ব্যক্তি লিখেছেন যে আপনি তো সহজ সহজ প্রশ্নগুলো নিয়ে আসছেন ভাই, এই সহজ সহজ প্রশ্নগুলো কিন্তু ম্যাক্সিমাম 99% শিক্ষার্থীরাই পারে না, তো মানে অযথা বলতে আসবেন না যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, সহজ কঠিন বুঝি না, যে প্রশ্নগুলো বারবার আসে সেই প্রশ্নগুলো নিয়ে আসছি। এবং এখন শেষ মুহূর্তে কিন্তু পড়ার তেমন কিছুই না, এখন জাস্ট যেগুলো পড়তে হবে রিভিশন করতে হবে। এই 100টা প্রশ্নের মধ্যে যদি 20টা প্রশ্ন, যদি 10টা প্রশ্ন যদি কমন আসে সেটা কিন্তু আপনারই লাভ, কারণ শেষ মুহূর্তে এই রিভিশনের অভাবে আপনি জানা প্রশ্ন পারবেন না, কিন্তু রিভিশন দিলে কিন্তু দেখবেন আপনার মাথার মধ্যে ওইটা গেঁথে থাকবে। 9 তারিখ তখন আপনার কাছে ইংরেজি প্রশ্ন একদম পানি মনে হবে। আচ্ছা, তার মানে 8-এর হচ্ছে সি সঠিক উত্তর, 8-এর সি হচ্ছে সঠিক উত্তর। আচ্ছা, এরপরে আসেন, এরপর আমরা যাব হচ্ছে নাম্বার 9-এ, আচ্ছা, নাম্বার 9 কি বলেছে, ক্যাটাস্ট্রফি। ভাই এটা একটু বলেন তো, এটা সহজ না কঠিন প্রশ্ন, একটু বলেন তো যে ক্যাটাস্ট্রফি মানে কি। এখানে 98% শিক্ষার্থী জানে না যে ক্যাটাস্ট্রফি মানে কি। আচ্ছা, একটু আপনারা মাথায় রাখবেন, ক্যাটাস্ট্রফি মানে হচ্ছে বিপর্যয় ও নাটকীয়। মনে রাখবেন, ক্যাটাস্ট্রফি মানে হচ্ছে আপনার জীবনে কোনো একটা বিপর্যয়ের ঘটনা কিংবা নাটকের কোনো ঘটনা, সেটাকে আসলে বলা হয় ক্যাটাস্ট্রফি। যেমন আপনি এই পরীক্ষায় যদি আসলে কেউ পরীক্ষায় সর্বোচ্চ প্রিপারেশন নিয়েও যদি আগামী 9 তারিখ কেউ ফেল করে, তাহলে তার এই ঘটনাকে জীবনের একটা লাইফের একটা বিপর্যয় বলা হবে। এবং কেউ যদি আসলে এই পরীক্ষায় প্রিপারেশন না থেকেও যদি আসলে কেউ প্রশ্ন পেয়ে এই পরীক্ষায় যদি পাশ করে থাকে, সেটা কিন্তু নাটকীয় বলা হবে। তাহলে মনে রাখবেন, এই ক্যাটাস্ট্রফি মানেই কিন্তু বিপর্যয় ও নাটকীয়। আচ্ছা স্যার, আপনি আপনার মতো পড়ানোর সমস্যা নাই, জি ধন্যবাদ। আচ্ছা, তাহলে ক্যাটাস্ট্রফি মানে কি বিপর্যয় এবং নাটকীয়। তাহলে দেখেন কি বলেছে, দ্য কমিক অ্যান্ড ট্রাজিক। এখানে কিন্তু ট্রাজিক মানে বিপর্যয় আছে, কিন্তু নাটকীয় ইংরেজি কিন্তু নাই, তার মানে অপশনে ক্রস। নান অফ দ্য অ্যাভাব, এটা কিন্তু হবে না। দ্য ট্রাজিক এন্ড অফ এ ড্রামাটিক ইভেন্টস, অর্থাৎ বলা হয়েছে যে একটা নাটকের ইভেন্টস এর কি আসলে ট্রাজিক এন্ড, এখানে কিন্তু কোন ধরনের লিটারেচার নাটক বোঝাচ্ছে না, তার মানে কিন্তু ডি ক্রস। অপশন সি কি বলেছে, আচ্ছা মানে আমাদের একটু আপনারা কমেন্টস করে জানাবেন। আচ্ছা সরি, দ্য কমিক্যাল এন্ড অফ ড্রামাটিক ইভেন্টস, তার মানে আমাদের অপশন সিটা দেখেন, দ্য কমিক্যাল এন্ড অফ ড্রামাটিক ইভেন্টস, এখানে কিন্তু কোনো ড্রামাটিক ইভেন্ট বোঝাচ্ছে না, লিটারেচার বোঝাচ্ছে না, তার মানে সি ক্রস। কি বলেছে, দুইটা শব্দ, একটা হচ্ছে বিপর্যয় যার ইংরেজি হচ্ছে ট্রাজিক, আর একটা হচ্ছে ড্রামাটিক যার ইংরেজি হচ্ছে নাটকীয়। তাহলে দুইটা শব্দ কিন্তু রয়েছে, আর দুইটা শব্দ থাকা মানে কিন্তু আমাদের ক্যাটাস্ট্রফি মানে হচ্ছে বিপর্যয় ও নাটকীয়, দ্য ট্রাজিক এন্ড অফ ড্রামাটিক ইভেন্টস, অর্থাৎ দুইটা শব্দ থাকা মানে কিন্তু কি বলেছি, ক্যাটাস্ট্রফি মানেই বিপর্যয় নাটকীয়। যখনই দেখবেন ট্রাজিক মানে বিপর্যয়, ড্রামাটিক মানে নাটকীয়, দুইটা শব্দ থাকলেই সেটাই উত্তর, দুইটা শব্দ থাকলে কিন্তু সেটাই উত্তর হয়ে যাবে। 1300 শিক্ষার্থী লাইভে দেখছেন, আমি কিন্তু 1300টা শেয়ার চাই, এবং শেয়ার করলে কিন্তু আপনারা এই প্রশ্নের উত্তর সহকারে পিডিএফ পেয়ে যাবেন ইনশাল্লাহ। উত্তর সহকারে পিডিএফ কিন্তু পেয়ে যাবেন
ইনশাল্লাহ। আচ্ছা, এরপরে আসেন নাম্বার 10। নাম্বার 10 কি বলে দেখেন, অনকোলজি। অনকোলজি মানে কি? এটা কিন্তু একটা যারা আসলে মেডিকেলে পড়ে থাকেন তাদের কাছে খুবই কিন্তু পরিচিত শব্দ, যে অনকোলজি। অনকোলজি আসলে মানে কি? আচ্ছা, একটু আপনারা দেখবেন যে ক্যান্সার, ক্যান্সার একটু সবাই লিখে রাখেন, ক্যান্সার অথবা আসলে টিউমার, ক্যান্সার অথবা আসলে টিউমার, ক্যান্সার অথবা টিউমার সংক্রান্ত যেখানে আলোচনা করা হয়, যেই চিকিৎসাবিদ্যায় ক্যান্সার অথবা টিউমার নিয়ে আলোচনা করা হয় বা সেটা ওষুধ চিকিৎসা সংক্রান্ত বিদ্যাকে কিন্তু আসলে অনকোলজি বলে। অর্থাৎ এটা একটা মেডিকেল সংক্রান্ত একটা টার্মিনোলজি, অর্থাৎ যেখানে ক্যান্সার এবং টিউমার নিয়ে আলোচনা করা হয়। তাহলে অনকোলজি মানে কি? অনকোলজি মানে কিন্তু একটা মেডিকেল বা মেডিসিনের বিষয়ের একটা জিনিস। আমার ল কিন্তু আইন হবে না ক্রস, ইকোলজি বাস্তুবিদ্যা কিন্তু হবে না ক্রস, ইনভায়রনমেন্ট পরিবেশ হবে না ক্রস, তার মানে কিন্তু মেডিসিন, অর্থাৎ যেহেতু চিকিৎসা বিজ্ঞানের বিষয় তাহলে কিন্তু মেডিসিন কিন্তু এটা সঠিক উত্তর, মেডিসিন কিন্তু এটা সঠিক উত্তর। আচ্ছা, সবাই কিন্তু সঠিক উত্তর দিচ্ছেন, সবাই আমার সাথে সঠিক উত্তর দিচ্ছেন, অর্থাৎ মেডিসিন। জি, ফারজানা আফরোজ লিখেছেন 10-এর বি, আলো ছায়া 10-এর সি। আচ্ছা, আসমা ইসলাম শ্রিয়া লিখেছেন বি, মোহাম্মদ সজীব লিখেছেন হচ্ছে বি, যেগুলো সঠিক উত্তর। আচ্ছা, এরপরে আসেন, এরপরে আমরা যাব হচ্ছে নাম্বার 11-এ, এরপরে আমরা যাব হচ্ছে নাম্বার 11-এ। আচ্ছা, দেখা যাক কি বলেছে। রিগিড শব্দের অ্যান্টোনিম কি? আচ্ছা, আমি একটু জুম করতে বলছেন, আমি একটু জুম করছি। আচ্ছা, নেক্সট বিষয়ে আমাদের আরো খেয়াল থাকবে, আমরা প্রত্যেকটা আলাদা আলাদা প্রশ্নগুলো নিব। আচ্ছা দেখেন, হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ, অর্থাৎ বিপরীত শব্দ রিজিড। রিগিডের বিপরীত শব্দ কি? রিগিডের বিপরীত শব্দ কি? দেখা যাক, কে পারেন একটু কমেন্টস করে জানাবেন। রিগিড মানে কি? একটু কমেন্টস করে জানাবেন রিগিড মানে কি। আচ্ছা, রিগিডের আমাদের অ্যান্টোনিমটা কি? একটু সবাই কমেন্টস করে জানাবেন, একটু সবাই কমেন্টস করে জানাবেন। দেখা যাক কারা পারেন, কারা পান, একটু কমেন্টস করে জানাবেন। রিগিড মানে হচ্ছে কঠোর বা কঠিন, রিগিড মানে হচ্ছে কঠোর বা আসলে কঠিন। তাহলে এর অ্যান্টোনিম কি হবে? এর অ্যান্টোনিম কি হবে? একটু কমেন্টস করে জানাবেন, একটু সবাই কমেন্টস করে জানাবেন। আচ্ছা, তাহলে কঠোর বা কঠিনের বাংলা যদি আসি, তার বিপরীত শব্দ কি হবে? কোমল হবে, কোমল হবে। মনে রাখবেন, এই রিগিডের সিনোনিম কিন্তু এই যে অস্ট্রিয়া, এটা কিন্তু এই রিগিডের সিনোনিম। স্টিফো মানে হচ্ছে কঠোর, সিনোনিম। রিগোরাস মানেও কিন্তু কঠোর বা সিনোনিম। এবং ল্যাক্স মানে কিন্তু এলএক্স, ল্যাক্স মানে কিন্তু আসলে কোমল, ল্যাক্স মানে কিন্তু কোমল। তার মানে এবার বলেন যে উত্তরটা কি হবে? নাম্বার 11, 11 উত্তরটা কি হবে একটু জানাবেন। একজন বলছেন লেট করে ফেললাম। ভাই, এত গুরুত্বপূর্ণ ক্লাসে কিন্তু লেট করা যাবে না। আগামী 9 তারিখ পর্যন্ত 9 তারিখ তো পরীক্ষা, 8 তারিখ পর্যন্ত বিজয় যাত্রা পেজে যেই ক্লাসগুলো হবে রাত 9টায়, কেউ কিন্তু মিস করবে না, কারণ এগুলো ভয়ঙ্কর রকমের ইম্পর্টেন্ট। কারণ এখান থেকে কিন্তু দেখবেন যে এই নিয়ম থেকেই প্রশ্ন ইনশাল্লাহ কমন আসবে। তার মানে নাম্বার 11 কি? নাম্বার 11-এর ডি, সবাই একটু লিখে রাখেন, নাম্বার 11-এর ডি কিন্তু সঠিক উত্তর। স্যার, রিগিড মানে কি? রিগিড মানে হচ্ছে এই যে কঠোর অথবা কঠিন, রিগিড মানে হচ্ছে কঠোর বা কঠিন। এই অস্ট্রে, স্টিফ, রিগোরাস এই তিনটা শব্দের অর্থ কিন্তু কঠোর বা কঠিন। আর এর বিপরীত শব্দ হচ্ছে ল্যাক্স মানে হচ্ছে কোমল। সবাই একটু লেখেন, ল্যাক্স মানে হচ্ছে কোমল, ল্যাক্স মানে হচ্ছে কোমল। আচ্ছা, সবাইকে অসংখ্য ধন্যবাদ, যারা কমেন্টস করছে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, এইবার আমরা যাব হচ্ছে পরবর্তী শব্দ, এবার আমরা যাব হচ্ছে পরবর্তী শব্দে। আচ্ছা, পরবর্তী প্রশ্নে আমরা যাব নাম্বার 12। এবার যাব হচ্ছে আমরা পরবর্তী প্রশ্ন। দেখেন, এই প্রশ্নটা কিন্তু বারবার আসে, এই প্রশ্নটা কিন্তু বারবার এসে থাকে, অর্থাৎ লিঙ্গুয়া ফ্রাঙ্কা। দেখেন, একটু আসলে আপনারা দেখবেন, লিঙ্গুয়া ফ্রাঙ্কা এটা কিন্তু অসংখ্যবার চাকরির পরীক্ষায় আসলে এসে থাকে, যে লিঙ্গুয়া ফ্রাঙ্কা মানে কি। অসংখ্য চাকরি পরীক্ষা কিন্তু আসলে এটা এসে থাকে। দেখা যাক আসলে আপনারা কারা পারেন, একটু আপনারা কমেন্টস করে দিবেন। আচ্ছা, লিঙ্গুয়া ফ্রানিয়া মানে কি? লিঙ্গুয়া ফ্রানিয়া মানে কি? ফ্রাঙ্কা মানে কি? একটু আপনারা কমেন্টস করে জানাবেন, লিঙ্গুয়া ফ্রাঙ্কা মানে কি একটু জানাবেন। আচ্ছা, দেখেন এখানে কিন্তু রয়েছে লিঙ্গুয়া ফ্রাঙ্কা মানে কি রয়েছে। অপশন হচ্ছে ফ্রেঞ্চ, অপশন বি ল্যাটিন, অপশন সি মিক্সড ল্যাঙ্গুয়েজ, অপশন ডি
ট্রান্সলেটেড ভার্সন। আপনি যদি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে যান, ভারতের যে রিক্সাওয়ালা রয়েছে সেই রিক্সাওয়ালা থেকে শুরু করে দেখবেন যারা ভ্যান চালক তারাও কিন্তু ভারতে ইংলিশে কথা বলতে পারে, অর্থাৎ ইংলিশে কথা বলতে পারে, প্লাস কিন্তু তারা হিন্দিতেও কথা বলতে পারে। অর্থাৎ যখন দেখবেন যে কোনো দেশে একের অধিক ল্যাঙ্গুয়েজ রয়েছে, অর্থাৎ যখন কোনো দেশে আসলে একের অধিক ল্যাঙ্গুয়েজ রয়েছে তখন সেটাকে বলা হয় মিশ্র ভাষা। আর এই লিঙ্গুয়া ফ্রাঙ্কা মানেই কিন্তু সেই মিশ্র ভাষা, অর্থাৎ যদি কোনো দেশে একের অধিক ভাষা থাকে সেটাকে আসলে এই লিঙ্গুয়া ফ্রাঙ্কা বলা হয়, অর্থাৎ সেটা হচ্ছে মিক্সড ল্যাঙ্গুয়েজ, সেটা হচ্ছে মিক্সড ল্যাঙ্গুয়েজ। তার মানে অপশন এ ফ্রেঞ্চ ক্রস, বি ল্যাটিন ক্রস, অপশন ডি ট্রান্সলেটেড ভার্সন ক্রস, অপশন সি অর্থাৎ মিক্সড ল্যাঙ্গুয়েজ, অপশন সি মিক্সড ল্যাঙ্গুয়েজ কিন্তু সঠিক উত্তর। অপশন সি মিক্সড ল্যাঙ্গুয়েজ সঠিক উত্তর। আচ্ছা, কারা কারা সঠিক উত্তর দিয়েছেন একটু দেখতে চাই, নামগুলো একটু পড়বো। এমডি মুরাদ মামুন, আচ্ছা মিক্সড ল্যাঙ্গুয়েজ। এমএসটি মরিয়ম খাতুন, অরণ্য ফাল লিখেছেন মিশ্রিত ভাষা, হ্যাঁ। আফিফা মোতাহারা সুমাইয়া, শ্রী পল্লব পালিত, সবাই কিন্তু সঠিক উত্তর দিয়েছেন, সবাই কিন্তু সঠিক উত্তর দিয়েছেন এবং সবার উত্তর সঠিক হয়েছে। আচ্ছা, এরপরে আসেন নাম্বার 13 কি বলেছে দেখেন। ফেলিসিটেশন মানে কি? আমি আপনাকে সহজে বলি, আমরা যদি কাউকে অভিনন্দন জানাতে হয়, ধরেন সাপোজ কেউ আপনাদের মধ্যে চাকরি পেয়েছে, সে একটা স্ট্যাটাস দিয়েছে যে আমার প্রাইমারি চাকরি ডান, যে আমি প্রাইমারি চাকরি পেয়ে গিয়েছে, আপনি তাকে অভিনন্দন জানাবেন কি লিখে? আপনি তাকে লিখবেন যে কংগ্রাচুলেশনস লিখবেন, আপনি তাকে লিখবেন হচ্ছে কংগ্রাচুলেশনস লিখবেন, কংগ্রাচুলেশনস বা অভিনন্দন আপনি তাকে লিখবেন। তো এই কংগ্রাচুলেশনস এর কিন্তু একটা সিনোনিম রয়েছে, অর্থাৎ আপনি কিন্তু তাকে কংগ্রাচুলেশনস না লিখেও তাই কিন্তু আসলে ফেলিসিটেশন লিখতে পারেন, মানে ফেলিসিটেশন মানেও কিন্তু অভিনন্দন, অর্থাৎ আপনি তাকে কংগ্রাচুলেশনস না লিখে ফেলিসিটেশনও কিন্তু লিখতে পারেন, অর্থাৎ আপনি তাকে একটা উইশ করছেন, একটা ভালো একটা উইশ করছেন, অর্থাৎ এই ফেলিসিটেশন কিন্তু উইশ করার ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে। অর্থাৎ ফিলিং ব্যাড কিন্তু হবে না ক্রস, টু কন্ডাক্ট সামথিং হবে না ক্রস, রিডিং বুকস হবে না। তার মানে কি আপনি কাউকে উইশ করছেন, ভালো একটা উইশ করছেন, অর্থাৎ সে এক্সপ্রেশন অফ গুড উইশ, অর্থাৎ সে ভালো উইশটার কিন্তু এক্সপ্রেশন। তার মানে কি? তার মানে আমার 13 নাম্বার কি হবে? 13 কিন্তু বি সঠিক উত্তর, অর্থাৎ ফেলিসিটেশন মানে হচ্ছে অভিনন্দন কিংবা কাউকে উইশ করা, কাউকে আসলে উইশ করা। আচ্ছা, দেখতে পাচ্ছি সাবা চৌধুরী লিখেছেন হচ্ছে বি, রোজিনা ইসলাম সি লিখেছেন, আচ্ছা প্রিয়াঙ্কা দাস, রবিনা আক্তার জেমি, সবাই কিন্তু সঠিক উত্তর দিয়েছেন, সবাই সঠিক উত্তর দিয়েছেন, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা পারছেন না তারা কিন্তু অবশ্যই কিন্তু আপনারা লিখে রাখবেন, অর্থাৎ অবশ্যই কিন্তু লিখে রাখবেন। আচ্ছা, এরপরে আসেন নাম্বার 14 কি বলেছে, নাম্বার 14 কি বলেছে একটু দেখেন। নাম্বার 14 বলেছে টু হ্যাভ ফুল হ্যান্ডস, অর্থাৎ টু হ্যাভ ফুল হ্যান্ডস অর্থাৎ হাতে পরিপূর্ণ থাকা, টু হ্যাভ ফুল হ্যান্ডস। আচ্ছা আচ্ছা, একটু মনে রাখবেন টু হ্যাভ ফুল হ্যান্ডস মানে দেখবেন যে অনেকে জোর জবরদস্তি ভাবে পাশের জমি বা পাশের এলাকা দখল করে থাকে তার ক্ষমতার মাধ্যমে। তার ক্ষমতাটা কি? তার হাতের ক্ষমতা, কারণ তার হাতে এখন অনেক পাওয়ার রয়েছে। অর্থাৎ মনে রাখবেন টু হ্যাভ ফুল হ্যান্ডস মানে হচ্ছে সম্পূর্ণভাবে দখল করা, এবং সেটা বেআইনিভাবে, সম্পূর্ণভাবে দখল করা, সম্পূর্ণভাবে দখল করা, এবং সেই দখলটা হচ্ছে সম্পূর্ণ বেআইনিভাবে দখল করা। আচ্ছা, তার মানে টু বি রিচ এর মানে কি দখল করা? না। টু লিড অ্যান ইজি লাইফ এর মানে কি দখল করা? না। তার মানে টু বি ইন লট অফ ট্রাভেলস, ট্রাভেলস এর মধ্যে থাকা না। টু বি ফুললি অকুপাইড, অকুপাইড মানে কিন্তু দখলকৃত, তার মানে হচ্ছে যেটা আসলে সম্পূর্ণরূপে দখলকৃত। টু বি ফুললি অকুপাইড অর্থাৎ টু হ্যাভ ফুল হ্যান্ডস, এটা একটা ইডিওমেটিক ফ্রেজ এবং যার অর্থ সম্পূর্ণভাবে দখল করা। তার মানে 14 বি, 14 কিন্তু বি সঠিক উত্তর, 14 বি সঠিক উত্তর। আচ্ছা, এরপরে আমরা দেখছি সবাই কিন্তু সঠিক উত্তর দিচ্ছেন। আচ্ছা, এরপরে আমরা আর একটা প্রশ্ন দেখি, সেটা কিন্তু বারবার কিন্তু এসে থাকে। আচ্ছা দেখেন কি বলেছে নাম্বার 15। নাম্বার 15 আসলে কি বলেছে আমরা একটু দেখি। বাই অল মিনস, বাই অল মিনস মানে কি? বাই অল মিনস, বাই অল মিনস মানে কি? এটা কিন্তু চাকরি পরীক্ষায় অসংখ্যবার আসে। বাই অল মিনস কিন্তু অবশ্যই, মানে এটা হবেই, অবশ্যই, বা এটা কিন্তু হবে, অবশ্যই কিন্তু হবে। অর্থাৎ বাই অল মিনস কিন্তু
অবশ্যই। তার মানে দেখেন মিনিংলেস মানে হচ্ছে অর্থহীন হবে না, মিনিংফুল মানে অর্থপূর্ণ কিন্তু এখানে হবে না, সার্টেনলি মানে কিন্তু এটা নিশ্চিত বা অবশ্যই হবে, আর আনসার্টেনলি মানে হচ্ছে অনিশ্চিত কোনো কিছু, তাহলে আনসার্টেনলি হবে না, সার্টেনলি বা লিখি নিশ্চিত হবেই, তার মানে অবশ্যই বা নিশ্চিতের কিন্তু বাংলা ইংরেজি প্রতিশব্দ কি সার্টেনলি, মানে বাই অল মিনস মানে অবশ্যই, যার ইংরেজি হচ্ছে সার্টেনলি। তার মানে আমাদের 15 সি কিন্তু সঠিক উত্তর, 15 সি সঠিক উত্তর। আচ্ছা, পরীক্ষার হলে ইনশাল্লাহ যারা আমাদের ক্লাস করছেন, পরীক্ষার হলে আপনাদের কোনোদিন ভুল হবে ইনশাল্লাহ। স্যার আমার কমেন্টস পড়েন না, রাবে আমি যে পড়ে দিয়েছি, সিরাজুল ইসলাম কাব্য, নাফিসা আক্তার, জয় চক্রবর্তী সবাই লিখেছেন হচ্ছে সার্টেনলি। হ্যাঁ, সার্টেনলি কিন্তু সঠিক উত্তর, সার্টেনলি কিন্তু সঠিক উত্তর। আচ্ছা, এরপরে আসেন পরবর্তী প্রশ্নে যাব। পরবর্তী প্রশ্ন কি? নাম্বার 16 দেখেন, নাম্বার 16 কি বলেছে একটু আপনারা দেখেন। নাম্বার 16 দেখেন, টু সি আই টু আই উইথ, অর্থাৎ টু সি আই টু আই উইথ অর্থাৎ চোখে চোখ রাখা বা চোখে চোখে দেখা। দেখেন, যখনই আসলে আপনি চোখে চোখ একটা মানুষের সাথে দেখবেন, যখন সেই মানুষের সাথে আপনি সম্মত হবেন, অর্থাৎ সেই মানুষটার প্রেমে আপনি পড়েছেন, যতক্ষণ না পর্যন্ত আপনাকে আসলে প্রেমে সায় না দিবে ততক্ষণ কিন্তু আপনি চোখে চোখ রাখলে সেটা কিন্তু অর্থপূর্ণ হবে না। যখনই আপনি কারোর প্রেমে পড়বেন, প্রেমটা যখন পরিপূর্ণ গতি পাবে, তখন কিন্তু চোখে চোখ রাখলে চোখ কিন্তু আসলে ভালো মতো ইশারা দিবে। তার মানে মনে রাখবেন, টু সি আই টু আই উইথ মানে কিন্তু একমত হওয়া, টু সি আই টু আই উইথ মানে হচ্ছে একমত হওয়া বা হচ্ছে অ্যাগ্রি বা একমত হওয়া, একমত হওয়া বা ইংরেজিতে যদি বলি সেটা হচ্ছে অ্যাগ্রি বা সম্মত হওয়া। তার মানে টু সি আই টু আই এই এই ইডিয়মস অ্যান্ড ফ্রেজের ইংরেজি মিনিং কিন্তু অ্যাগ্রি বা একমত হওয়া, অ্যাগ্রি বা হচ্ছে একমত হওয়া। তার মানে এবার বলেন যে নাম্বার 16 কি হবে? আবিদা মুস্কান লিখেছেন হচ্ছে এ, নুসরাত জাহান লিখেছেন হচ্ছে আচ্ছা, রোমানা রুমি সবাই কিন্তু সঠিক উত্তর দিয়েছেন। তার মানে টু সি আই টু আই মানে কি একমত হওয়া বা অ্যাগ্রি। তার মানে কি অপশন বি তে কি আছে? টু স্টেয়ার ফিক্সলি, অ্যাগ্রি নাই। অপশন সি তে কিন্তু অ্যাগ্রি নাই, অ্যাংরি রয়েছে, রাগান্বিত, তার মানে ক্রস। টু টেক রেভেন্স, এটাও কিন্তু ক্রস, তার মানে টু অ্যাগ্রি, অর্থাৎ 16 এ কিন্তু আমাদের সঠিক উত্তর, 16 এ কিন্তু সঠিক উত্তর। আচ্ছা, এইবার আসেন, এইবার যাব হচ্ছে আমরা পরবর্তী প্রশ্নে, এইবার যাব হচ্ছে আমরা পরবর্তী প্রশ্নে নাম্বার 17, নাম্বার 17। আচ্ছা দেখেন কি বলেছে, বাই ফিটস অ্যান্ড স্টার্টস, বাই ফিটস অ্যান্ড স্টার্টস অর্থাৎ বাই ফিটস অ্যান্ড স্টার্টস। এখানে কিন্তু অনেকেই রয়েছে, অনেক শিক্ষার্থী যারা আসলে নিয়মিত ক্লাস করে না, যারা আসলে অনিয়মিত ক্লাস করে থাকে, যারা আসলে অনিয়মিত ক্লাস করে থাকে, এমন কিছু শিক্ষার্থী রয়েছেন যে একদিন ক্লাস করে আর একদিন ক্লাস করে না। যখন এরকম অনিয়মিত কোনো কিছু বোঝানো হবে, সেটাকে আসলে ইডিয়মস অ্যান্ড ফ্রেজের ভাষায় যাকে বলে বাই ফিটস অ্যান্ড স্টার্টস মানে হচ্ছে অনিয়মিত বা ইররেগুলার বা ইররেগুলারলি অনিয়মিত এসে থাকে। তার মানে বাই ফিটস অ্যান্ড স্টার্টস মানে কি অনিয়মিত। তার মানে দেখেন কেয়ারফুলি কি অনিয়মিত না ক্রস। এ দেখেন রেগুলারলি মানে নিয়মিত, তাহলে হবে না। অ্যাটেন্টিভলি মানে মনোযোগের সাথে হবে না, তার মানে ইররেগুলারলি মানে অনিয়মিত। তার মানে 17 এর বি, 17 বি কিন্তু অনিয়মিত। সবাই একটু জানাবেন নাম্বার 17 কি হবে? অনিয়মিত। একটু আপনারা জানাবেন, একটু কিন্তু অবশ্যই আপনারা সবাই কমেন্টস করে জানাবেন আমার সাথে। কমেন্টস করলে কি হবে, আপনার কিন্তু আর কখনোই ভুল হবে না, কখন কিন্তু আপনাকে ভুল হবে না। আচ্ছা, এরপরে আসেন নাম্বার 18 কি বলেছে, হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড ভাইস ভার্সা? ভাইস ভার্সা মানে কি? ভাইস ভার্সা মানে কি? ভাইস ভার্সা মানে হচ্ছে বিপরীত ভাবে। ভাইস ভার্সা মানে হচ্ছে বিপরীত ভাবে, যে আপনি একটা চিন্তা করছেন আর একজন কিন্তু আর একটা চিন্তা করছেন, অর্থাৎ দুইজনের চিন্তা বিপরীত। যখনই আসলে দেখবেন যে কোনো কিছু বিপরীত ভাবে থাকে, তখন সেটাকে আসলে ইংরেজি পরিভাষায় ইডিয়মস এন্ড ফ্রেজের পরিভাষায় ভাইস ভার্সা বলা হয়ে থাকে। তার মানে ফর এক্সাম্পল কি বিপরীত ভাবে? না ক্রস। ফেস টু ফেস বিপরীত ভাবে? না ক্রস। নেমলি বিপরীত ভাবে? না ক্রস। দ্য টার্মস এন্ড বিং এক্সচেঞ্জ অর্থাৎ যখনই কোনো কিছু পরিবর্তন হবে বা বিপরীত ভাবে আসবে, তখনই কিন্তু হয়ে যায় ভাইস ভার্সা। তার মানে 18 ডি, 18 এর ডি কিন্তু সঠিক উত্তর, 18 এর ডি
সঠিক উত্তর। আচ্ছা, এরপরে আমরা যাব হচ্ছে পরবর্তী প্রশ্ন। দেখেন, নাম্বার 19 একটা স্পেলিং এ বারবার আসা প্রশ্ন, স্পেলিং থেকে বারবার আসা প্রশ্ন, কোন বানানটি শুদ্ধ? স্পেলিং থেকে কিন্তু এটা বারবার আসে। সেপারেট, সেপারেট, দেখেন অপশন এ বি সি ডি। সেপারেট মানে হচ্ছে আলাদা হওয়া, সেপারেট কোনটা হবে একটু কমেন্টস করে জানাবেন। সেপারেট কোনটা হবে একটু কমেন্টস করে জানাবেন। সেপারেট, অনেকে কিন্তু ভুল করে থাকে। সেপারেট মানে হচ্ছে আলাদা হওয়া, আলাদা হওয়া। তাহলে সেপারেট আসলে কোন বানানটি সঠিক একটু সবাই কমেন্টস করে জানাবেন। কোন বানানটি সঠিক সবাই একটু কমেন্টস করে জানাবেন। সবাই দেখা যাক কারা পারেন, সবাই একটু কমেন্টস করে জানাবেন যে কোন বানানটি সঠিক। এবং এটা কিন্তু সবাই অনেকেই ভুল করে থাকেন এবং সবাই কিন্তু অবশ্যই এটা আপনারা লিখে রাখবেন, অর্থাৎ আপনারা খাতায় লিখে রাখবেন, খাতায় কিন্তু লিখে রাখবেন, লিখে রাখতে কেউ ভুলবেন না। আচ্ছা, দেখতে পাচ্ছি অসংখ্য শিক্ষার্থী কিন্তু আমাদের সাথে কমেন্টস করে যাচ্ছেন। আচ্ছা, এমনি মোফাজ্জল হোসেন লিখেছেন হচ্ছে বি, শরীফুল ইসলাম লিখেছেন হচ্ছে বি, তার মানে হচ্ছে সেপারেট। মনে রাখবেন SEPARATE, এটা কিন্তু সেপারেটের সঠিক বানান, বারবার কিন্তু এটা পরীক্ষা এসে থাকে, তো 19-এর বি সঠিক উত্তর। আচ্ছা, নাম্বার 20-এ আসেন যে কোন বানানটি শুদ্ধ? বেলিগারেন্ট, বেলিগারেন্ট মানে হচ্ছে যুদ্ধরত, যুদ্ধরত কেউ রয়েছে তাকে বলা হয় ইংরেজিতে বেলিগারেন্ট। বেলিগারেন্ট কোনটা সঠিক উত্তর একটু আপনারা কমেন্টস করে জানাবেন। বেলিগারেন্ট কোনটা সঠিক উত্তর কমেন্টস জানাবেন। মনে রাখবেন বেলিগারেন্ট এটা সব সময়, এই বেলিগারেন্টের ক্ষেত্রে ডাবল এল বসে থাকে, ডাবল এল বসে থাকে, অর্থাৎ এই জায়গাটা কিন্তু বেশিরভাগ ভুল করে থাকে। বেলিগারেন্ট বানানের ডাবল এল বসে থাকে। অপশন এ তে কি ডাবল এল আছে? নাই, ক্রস। বি তে ডাবল এল আছে? নাই, ক্রস। ডি তে আছে? ডি তেও নাই, ক্রস। এই দেখেন অপশন সি তে কিন্তু ডাবল এল রয়েছে, তার মানে বেলিগারেন্ট। সবাই বানানটা লিখে রাখেন, কোন বানানটি শুদ্ধ? বিশের সি, বেলিগারেন্ট। বারবার কিন্তু এসে থাকে, এগুলো কিন্তু বারবার এসে থাকা বানান, বারবার এসে থাকা কিন্তু বানান। সবাই একটু লিখে রাখবেন, সবাই অবশ্যই একটু লিখে রাখবেন। বেলিগারেন্ট মানে যুদ্ধরত, বেলিগারেন্ট মানে কি? যুদ্ধরত। সবাই কিন্তু অবশ্যই লিখে রাখবেন। আচ্ছা, এরপরে আসেন, এরপরে যাব হচ্ছে আমরা পরবর্তী প্রশ্নে। সবগুলো কিন্তু মহা গুরুত্বপূর্ণ। জেবিন বিথি, জয় চক্রবর্তী, আচ্ছা আফিফা, সবাই লিখেছেন বেলিগারেন্ট। হ্যাঁ, একবার এখন প্র্যাকটিস করলে পরীক্ষার হলে ইনশাল্লাহ ভুল হবে না, পরীক্ষার হলে ইনশাল্লাহ ভুল হবে না। আচ্ছা, এরপরে আসেন, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ, কোন বানানটি শুদ্ধ? অসংখ্য চাকরি পরীক্ষা কিন্তু এসেছে যে কমিশন বানান কি, কমিশন বানান কি? বাংলা আমরা যেটাকে কমিশন বলি, সেই কমিশন বানানটা কিন্তু অসংখ্য চাকরি পরীক্ষা, কমিশন বানানটা কিন্তু অসংখ্য চাকরি পরীক্ষা আসছে। একটু মনে রাখবেন এই কমিশন বানানে কিন্তু দুই জায়গায় ডাবল এম রয়েছে, দুই জায়গায় ডাবল এম প্লাস ডাবল এস রয়েছে, দুই জায়গায় ডাবল এম প্লাস ডাবল এস রয়েছে, অর্থাৎ কমিশন দুই জায়গায় ডাবল এম প্লাস হচ্ছে ডাবল এস থাকবে। জি, পিডিএফ আমরা দিয়ে দিব, আমরা যারা ক্লাসটি শেয়ার এবং রিয়াক্ট দিয়ে রাখবেন তাদেরকে আমরা পিডিএফ সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দিব। আচ্ছা, কমিশন বানানটা একটু সবাই লিখবেন। হ্যাঁ, বসন্তী রানী দাস তিনি ভালো লিখেছেন, তিনটা বানান লিখেছেন। এই বানানগুলো অবশ্যই খাতায় লিখে রাখবেন, প্লাস কমেন্টও লিখে জানাতে পারেন, তাহলে পরীক্ষার হলে এই বানানগুলো থেকে আপনাকে আর কনফিউশন বা ভুল হবে না। তার মানে কমিশনের ক্ষেত্রে কিন্তু দুই জায়গায় ডাবল এম, দুই জায়গায় ডাবল এস থাকবে। তাহলে দেখেন এখানে কিন্তু ডাবল এস নাই, ক্রস। এখানে কিন্তু আমাদের অপশন সি তে ডাবল এম নাই, তার মানে ক্রস। অপশন ডি তো কোনো কিছুই নাই, ক্রস। অপশন বি দেখেন দুই জায়গায় ডাবল এম, দুই জায়গায় ডাবল এস, তার মানে কিন্তু অপশন বি সঠিক উত্তর, অপশন বি কিন্তু সঠিক উত্তর। সবাই একবার করে বানানটা এখানে লিখবেন, সবাই একবার করে বানানটা কিন্তু অবশ্যই লিখবেন। আচ্ছা, এরপরে আসেন, এরপর আমরা যাব হচ্ছে পরবর্তী প্রশ্নে। কি বলেছে দেখেন, কোন বানানটি শুদ্ধ? কোন বানানটি শুদ্ধ? অর্থাৎ গ্রিভেন্স, গ্রিভেন্স কোন বানানটি শুদ্ধ? এ বি সি নাকি ডি? গ্রিভেন্স মানে হচ্ছে দুঃখ দুর্দশার কারণ, লিখে রাখেন, দুঃখ দুর্দশার কারণ, দুঃখ দুর্দশার কারণ।
গ্রিভেন্স দুঃখ দুর্দশার কারণ। সবাই একটু লিখে রাখেন। স্যার আমার কমেন্ট পড়েন না, জি সবার কমেন্টসই পড়বো ইনশাল্লাহ। আচ্ছা এইবার বলেন যে নাম্বার 22, 22 কি হবে? একটু সবাই কমেন্টস করে জানাবেন যে কোনটা সঠিক উত্তর আপনার কাছে মনে হয়। একটু সবাই কমেন্টস করে জানাবেন। গ্রিভেন্স, গ্রিভেন্স যার অর্থ হচ্ছে দুঃখ দুর্দশার কারণ। গ্রিভেন্স সবাই লিখে রাখেন। গ্রিভেন্স, গ্রিভেন্স মানে হচ্ছে দুঃখ দুর্দশার কারণ। GRIEVANCE, গ্রিভেন্স দুঃখ দুর্দশার কারণ। তার মানে কিন্তু আমাদের অপশন ডি কিন্তু মিলে নাই, সি মিলে নাই, অপশন বি কিন্তু মিলে নাই, অপশন এ অর্থাৎ গ্রিভেন্স এটা কিন্তু সঠিক উত্তর, যার বাংলা অর্থ দুঃখ দুর্দশার কারণ। সবাই বানানটা একবার করে অবশ্যই কমেন্টস বক্সে লিখবেন। গ্রিভেন্স। হ্যাঁ ফাতেমা আক্তার লিখেছেন, মুনতাহা মুন লিখেছেন, শেখ সিনথিয়া জাহান, রুমানা আক্তার রুমান আপনারা কিন্তু লিখেছেন। অবশ্যই খাতায় লিখবেন অথবা আমাদের কমেন্টসে লিখবেন। আচ্ছা সবিতা বৈদ্য লিখেছেন, তাসলিমা আক্তার, হ্যাঁ আপনাদের উত্তর সঠিক হয়েছে, আপনাদের উত্তর কিন্তু সঠিক হয়েছে। আচ্ছা চলে গেল 22 নাম্বার। এরপরে আসেন নাম্বার 23-এ কি বলেছে? অ্যাচিভমেন্ট বানান। এটা আপনাদের সবার পারতে হবে। অ্যাচিভমেন্ট বানান কি হবে একটু কমেন্টস করে জানাবেন। এ বি সি নাকি ডি? অ্যাচিভমেন্ট, অ্যাচিভমেন্ট বানান কি হবে এটা সবার পারতে হবে একযোগে। নাম্বার 23 অ্যাচিভমেন্ট সবার পারতে হবে, একটু কমেন্টস করে জানাবেন। অ্যাচিভমেন্ট, অ্যাচিভমেন্ট মানে হচ্ছে অর্জন। অ্যাচিভমেন্ট মানে কি? অর্জন। কি হবে একটু সবাই কমেন্টস করে জানাবেন। এটা আমি সবার কাছ থেকে সঠিক উত্তর চাই। অ্যাচিভমেন্ট মানে হচ্ছে অর্জন। হ্যাঁ গ্রিভেন্স মানে দুঃখ দুর্দশার কারণ। হ্যাঁ এবং আপনারা ইংরেজি যখন বাংলা মিনিং সহকারে পড়বেন তখন কিন্তু আপনাদেরকে আর কখনোই বেগ পেতে হবে না। বাংলা মিনিং সহকারে পড়লে কখনোই বেগ পেতে হবে না। আচ্ছা এমডি ইমরান লিখেছেন যে অ্যাচিভমেন্ট। আচ্ছা দেখতে পাচ্ছি আমাদের মুনমুন রহমান লিখেছেন সি, হুমায়ুন কবির সি লিখেছেন, তানিয়া ইসলাম তানিয়া লিখেছেন সি। হ্যাঁ অ্যাচিভমেন্টের ক্ষেত্রে, অ্যাচিভমেন্টের ক্ষেত্রে কিন্তু মনে রাখবেন যে বি এর পরে সবসময় ই বসে। এই জায়গাটা কিন্তু অনেকেই ভুল করে থাকে। তার মানে কিন্তু আমাদের অপশন এ ক্রস, বি ক্রস, অপশন ডি ক্রস। একটু ভালো করে বানানটা দেখেন। অপশন সি অ্যাচিভমেন্ট বানানটা একটু ভালো করে দেখে যান, লিখে যান। একটু অ্যাচিভমেন্ট বানানটা লিখে যাবেন পরীক্ষার হলে যাতে করে ভুল না যায়। অপশন সি অ্যাচিভমেন্ট, ACHIEVEMENT, অ্যাচিভমেন্ট, অ্যাচিভমেন্ট। সবাই কিন্তু এটা কিন্তু ভাইবা তো অনেক সময় ধরে রাখে যে আপনি অ্যাচিভমেন্ট বানানটা করেন। এটা কিন্তু ভাইবা তো পরীক্ষাটা এই প্রশ্নটা কিন্তু এসে থাকে। আচ্ছা যারা লিখেছেন আমাদের অপশন সি তাদের উত্তরটা কিন্তু সঠিক হয়েছে। আচ্ছা এরপরে আসেন নাম্বার 24 কি বলেছে? কোন বানানটি সঠিক? অর্থাৎ পেন্ডুলাম। আমাদের কিন্তু বলে না সাপোজ বিপিএল এ ম্যাচ হচ্ছে, গতকাল একটা ম্যাচ সুপার ওভার হলো, যে এই ম্যাচটা দুই দিকে দুলছে, রংপুর রাইডার্স এর দিকে দুলছে, রাজশাহীর দিকেও দুলছে। তার মানে যখনই আপনার ভাগ্য বা কোনো কিছু পেন্ডুলামের মতো দোলে সেটাকে আসলে পেন্ডুলাম অর্থাৎ ভাগ্য দোলন যাকে বলে পেন্ডুলাম সেটাকে বলা হয়ে থাকে। সেই পেন্ডুলামের আসলে সঠিক বানানটা কোনটি? পেন্ডুলামের সঠিক বানানটা কোনটি? এটা কিন্তু পরীক্ষায় দিয়ে দেয়। অর্থাৎ মনে রাখবেন পেন্ডুলাম সঠিক বানানটা হচ্ছে PNDULUM। এটা হচ্ছে পেন্ডুলাম। অনেক চাকরি পরীক্ষায় বারবার আসে, সামনে চাকরি পরীক্ষার জন্য কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রাইমারির জন্য পেন্ডুলাম বানান কি আসতে পারে? পেন্ডুলাম বানান কি আসতে পারে? সবাই একবার করে পেন্ডুলাম বানান। সবাই কিন্তু একবার করে পেন্ডুলাম বানানটা কিন্তু লিখেন। একবার করে পেন্ডুলাম বানান লিখেন অবশ্যই অবশ্যই। না লিখলে কিন্তু ভুল হয়ে যাবে, না লিখলে কিন্তু ভুল হয়ে যাবে। সবাই অবশ্যই একবার করে লিখেন। সবাই কিন্তু একবার করে লিখেন। আচ্ছা দেখতে পাচ্ছি লিখেছেন, অনেকেই লিখছেন কিন্তু পেন্ডুলাম। হ্যাঁ যারা লিখছেন পেন্ডুলাম কিন্তু আপনাদের উত্তর সঠিক। আচ্ছা এরপরে আসেন আমরা যাবো হচ্ছে কিছু কারেক্ট সেন্টেন্স আমরা দেখবো, অর্থাৎ কোন বাক্যটা আসলে সঠিক আমরা একটু নির্ণয় করব। দেখেন কি বলেছে, হুইচ ওয়ান ইজ কারেন্ট আর এর অর্থাৎ আপনাদের কিন্তু পরীক্ষায় সেন্টেন্স কারেকশন আসবে, 4টা বাক্য দিবে। ওই 4টা বাক্য থেকে আপনাদেরকে বুঝতে হবে যে কোন বাক্যটা কারেক্ট, কোন বাক্যটা সঠিক আপনাদেরকে বের করতে হবে। দেখেন কি বলেছে, ঢাকা ইজ অন দ্য বুড়িগঙ্গা। অপশন 4টা একটু দেখেন, ঢাকা ইজ অন বুড়িগঙ্গা। অপশন সি দ্য ঢাকা ইজ অন দ্য বুড়িগঙ্গা। অপশন ডি হচ্ছে ঢাকা ইজ অন এ বুড়িগঙ্গা। এটা কিন্তু নর্মালি দেখতে আপনাদের খুবই আসলে ডিফিকাল্ট হবে যে আসলে কোনটা সঠিক উত্তর হবে। আচ্ছা আপনাদেরকে বলি, এই যে কোনো ধরনের নদী,
যে কোনো ধরনের নদী বা বিখ্যাত বই বা গ্রন্থ, অর্থাৎ যদি কোনো বাক্যে দেখেন বিখ্যাত নদী, বিখ্যাত বই, বিখ্যাত গ্রন্থ থাকে, তার পূর্বে সবসময় দা আর্টিকেল বসে, অর্থাৎ সবসময় নদী এর পূর্বে কিন্তু দা আর্টিকেল বসে থাকে। দেখেন অপশন বি তে বুড়িগঙ্গা, নদী এর পূর্বে দা আর্টিকেল নাই, তার মানে বি ক্রস। অপশন ডি তেও কিন্তু নদী এর পূর্বে দা আর্টিকেল নাই, এ রয়েছে, তার মানে কিন্তু বি ডি ক্রস। অপশন এ তে দা আর্টিকেল রয়েছে, অপশন সি তে কিন্তু দা আর্টিকেল রয়েছে। আবার মনে রাখবেন, যখনই আসলে প্রপার নাউন বোঝাবে, অর্থাৎ যখনই আসলে প্রপার নাউন ঢাকা, মানে যে কোনো ধরনের শহর হতে পারে এবং ঢাকা নির্দিষ্ট একটা শহর বোঝানো হচ্ছে, তাহলে এটা কিন্তু প্রপার নাউন। তাহলে এই ধরনের কিন্তু প্রপার নাউনের আগে, শহরের প্রপার নাউন আগে কিন্তু কখনোই আর্টিকেল হয় না, কখনোই কিন্তু এর পূর্বে আর্টিকেল বসে না। তার মানে কি দেখেন, ঢাকার পূর্বে কিন্তু আর্টিকেল নাই, তার মানে কিন্তু এই অপশন এ অর্থাৎ ঢাকা ইজ অন দ্য বুড়িগঙ্গা সঠিক উত্তর। অপশন এ কিন্তু সঠিক উত্তর, অর্থাৎ নদী, বিখ্যাত বই, গ্রন্থের পূর্বে কি বসে? দা আর্টিকেল বসে থাকে। এভাবে কিন্তু আপনাদেরকে পরীক্ষার হলেও প্রশ্ন সমাধান করতে হবে। আচ্ছা, এমডি আল মামুন লিখেছেন এ, এনএম নাজমুন, আচ্ছা সুফিয়া আক্তার রূপা, রাতিশা রাজ লিখেছেন হচ্ছে এ। অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, এরপরে আমরা যাব হচ্ছে পরবর্তী প্রশ্নে। দেখেন কি বলেছে 26, কোন বাক্যটি সঠিক, কোন বাক্যটি শুদ্ধ? আই ফরবিড হিম নট টু গো, আই ফরবিড হিম টু গো, আই ফরবিড হিম ফ্রম গোয়িং হিউম্যান বিহেভিয়ার। মনে রাখবেন, ফরবিড মানে হচ্ছে বারণ করা। এই ফরবিডের পরে সবসময় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অর্থে ফরবিডের পরে ফ্রম বসে, তার মানে হচ্ছে বারণ করা বা মানা করা, তার মানে ফরবিডের পরে কি বসে? সবসময় কিন্তু ফ্রম বসে। আই ফরবিড হিম নট টু গো, এখানে অপশন এর মধ্যে কি ফ্রম আছে? নাই, ক্রস। অপশন বি তে কি ফ্রম আছে? নাই, ক্রস। অপশন ডি তে তো কোনো কিছুই নাই, তার মানে ক্রস। অপশন সি তে দেখেন ফরবিডও রয়েছে, ফ্রমও কিন্তু এখানে কিন্তু ফ্রমও কিন্তু রয়েছে, তার মানে কি আমাদের অপশন সি সঠিক উত্তর। অর্থাৎ কোন বানানটি সঠিক? আই ফরবিড হিম ফ্রম গোয়িং, অর্থাৎ আমি তাকে আসলে যেতে বারণ করেছিলাম, তার মানে 26 এর কোনটা? 26 এর কিন্তু সি সঠিক উত্তর, অর্থাৎ 26-এর সি সঠিক উত্তর। নুসরাত জাহান সি, টিআর তানিয়া, অপু রয় সবাই কিন্তু সি লিখেছেন। জি, সি হচ্ছে সঠিক উত্তর, সি হচ্ছে আমাদের সঠিক উত্তর। আচ্ছা, এরপরে আমরা একটু আসি পরবর্তী প্রশ্নে। দেখেন কি বলেছে, কোন বাক্যটি শুদ্ধ? আর সেন্টেন্স কারেকশন হচ্ছে এমন একটা টপিক, যে টপিকটা পারতে গেলে আপনাকে অবশ্যই সকল বিষয় উপর জানতে হবে, তাহলে কিন্তু আপনি এই টপিকটা পারবেন, আদারওয়াইজ কিন্তু আপনি পারবেন না। আচ্ছা, এরপরে আমরা যাব হচ্ছে পরবর্তী প্রশ্ন। এখনো কিন্তু আমাদের 1100 শিক্ষার্থী দেখছেন। আগামী বছরের জানুয়ারিতে পিলি পরীক্ষা, জানুয়ারি 5 তারিখে। আচ্ছা, এরপর আমরা যাব হচ্ছে পরবর্তী প্রশ্নে। কি বলেছে একটু দেখেন। নাম্বার 27, এই প্রশ্নগুলো কিন্তু বারবার আসে। দেখেন কি বলেছে, কোন বাক্যটি শুদ্ধ? এভরিবডি হ্যাভ গান দেয়ার, এভরিবডি হ্যাজ গান দেয়ার, এভরিবডি আর গান দেওয়ার, এভরিবডি হ্যাজ ওয়েন্ট দেয়ার। মনে রাখবেন, এই এভরিবডি কোনো বাক্যে যখন আসলে এভরিবডি, তারপর হচ্ছে এনিবডি, নোবডি থাকবে, সবসময় কি এই সমস্ত ওয়ার্ডগুলো সবসময় কিন্তু সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে, থাকে। অর্থাৎ এভরিবডি, এনিবডি, নোবডি সবসময় কি করে? সবসময় আসলে সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে থাকে। তার মানে দেখেন, এভরিবডি এর পরে হ্যাভ কি প্লুরাল ভার্ব রয়েছে, তার মানে কিন্তু ক্রস। এভরিবডি এর পরে কিন্তু প্লুরাল ভার্ব রয়েছে আর, তার মানে ক্রস। দেখেন, এভরিবডি হ্যাজ রয়েছে এবং হ্যাজ এর পরে কি বসে? হ্যাজ এর পরে কিন্তু সবসময় V3 বসে। ওয়েন্ট কি V3 না, ওয়েন্ট হচ্ছে V2, তার মানে যেহেতু V3 নাই, অপশন ডি ক্রস। অপশন বি তে কি হ্যাজ এর পরে V3 রয়েছে, গান রয়েছে, তার মানে কিন্তু অপশন বি সঠিক উত্তর। অর্থাৎ 27, 27-এর বি কিন্তু সঠিক উত্তর। 27-এর বি কিন্তু
সঠিক উত্তর। হ্যাঁ, মল্লিকা দাস, আশরাফুন নাহার বৈশাখী, আসমা ইসলাম শ্রিয়া, আফিফা মুতাহারসুমা লিখেছেন 27-এর বি, তাদের উত্তর সঠিক হয়েছে। আচ্ছা, এরপরে আসেন, এরপরে আমরা যাব হচ্ছে নাম্বার 28। এরপরে যাব হচ্ছে আমরা 28। আমরা কিছু ভয়েস দেখব, যে ভয়েসগুলো থেকে বারবার প্রশ্ন আসে। আমরা কিছু ভয়েস দেখব, সবাই কিন্তু অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন, না হয় কিন্তু আপনি আমাদের পিডিএফটা পাবেন না। অবশ্যই আপনারা সবাই শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন। এখন আপনাদের কিছু আমরা ভয়েস দেখাবো, যে ভয়েসগুলো থেকে কিন্তু বারবার পরীক্ষা আসলে প্রশ্ন আসে। আচ্ছা, দেখেন কি বলেছে, উই মাস্ট লিসেন টু হিজ ওয়ার্ডস, অর্থাৎ আমরা আসলে তার ওয়ার্ডসগুলো আমাদের অবশ্যই শুনতে হবে। তার মানে দেখেন, এখানে আমাদের অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে কি লাগে, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে কিন্তু সবার আগে যে অবজেক্টটা, সেই অবজেক্টটা কিন্তু আমাদের সাবজেক্টে বসাতে হয়। তার মানে আমরা হিজ ওয়ার্ডস, আমাদের অবজেক্টটা সাবজেক্টে বসিয়েছি। আচ্ছা দেখেন, এখানে আমাদের ভার্ব কোনটা, এখানে হচ্ছে ভার্ব হচ্ছে মাস্ট। তাহলে যখনই কোনো বাক্যে আসলে মাস্ট থাকবে, মাস্টের নিয়মটা হচ্ছে মাস্টের পরে হচ্ছে বি বসে, বি এর পরে হচ্ছে V3 বসে, ভয়েসের নিয়ম। অর্থাৎ মাস্ট যুক্ত ভয়েস করার নিয়ম হচ্ছে মাস্টের সাথে বি বসে, বি এর পরে হচ্ছে V3 বসে। তার মানে দেখেন, মাস্টের পরে বি বসেছে, বি এর পরে লিসেন্ট, এই লিসেনের V3 কি, লিসেন্ট, এটা কিন্তু বসেছে, এবং তারপরে বাকি শব্দ বসেছে। এবং অপশন বি তে দেখেন কোথাও মাস্ট নাই, বি তে দেখেন মাস্ট নাই, সি তেও কিন্তু মাস্ট নাই, ডি তেও মাস্ট নাই। তার মানে কিন্তু মাস্ট যেখানে রয়েছে, হিজ ওয়ার্ডস মাস্ট বি লিসেন টু, হিজ ওয়ার্ডস কিন্তু মাস্ট বি লিসেন টু। আচ্ছা, সবাই কিন্তু সঠিক উত্তর দিচ্ছেন। মল্লিকা দাস, টিআর তানিয়া, পলি, সাবা চৌধুরী, মোর্শেদা আক্তার, সবাই সঠিক উত্তর দিয়েছেন। আচ্ছা, এরপরে আসেন, আমি একটু দ্রুত শেষ করছি। ওপেন দ্য উইন্ডো, যখনই কোনো বাক্য, ওপেনটা হচ্ছে V1, ভার্বের প্রেজেন্ট ফর্ম। যখনই কোনো ভার্বের প্রেজেন্ট ফর্ম বা V1 দ্বারা শুরু হয়, সেটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স, সেটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স। আর ইম্পারেটিভ সেন্টেন্সের প্যাসিভ করার সময়, অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্সের প্যাসিভ করতে গেলে আপনাকে কি করতে হবে, আপনাকে কিন্তু অবশ্যই লেট আনতে হবে। আপনাকে অবশ্যই লেট আনতে হবে। তার মানে সূত্রটা হচ্ছে লেটের পরে হচ্ছে অবজেক্ট প্লাস বি প্লাস V3। তার মানে লেটের পরে অবজেক্ট কোনটা, দ্য উইন্ডো কিন্তু অবজেক্ট, লেটের পরে কিন্তু দ্য উইন্ডো অবজেক্ট বসিয়েছি, এরপরে বি প্লাস V3, তাহলে বাইরে থেকে বি আনতে হবে। ওপেন হচ্ছে V3, তার মানে বি সঠিক উত্তর। তার মানে এ সি ডি তিনটায় ক্রস, বি কিন্তু সঠিক উত্তর, অপশন বি কিন্তু সঠিক উত্তর। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, কিন্তু ধন্যবাদ। আচ্ছা, এরপরে আমরা যাব হচ্ছে পরবর্তী প্রশ্নে। দেখেন পরবর্তী প্রশ্নে কি আছে, আই হ্যাড রিটেন দ্য লেটার, আমি লেটারটা কি আমাদের কোন টেন্সে আছে, ভয়েস করতে গেলে আপনাকে আগে দেখতে হবে টেন্সটা কোন টেন্সে রয়েছে। এটা কিন্তু রয়েছে আমাদের পাস্ট পারফেক্ট টেন্সে রয়েছে। অর্থাৎ আই হ্যাড রিটেন দ্য লেটার, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3 থাকলে কি, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3 থাকলে সেটা হয়ে যায় পাস্ট পারফেক্ট। তার মানে এখানে একইভাবে করতে হবে। দ্য লেটারটা কি, দ্য লেটার হচ্ছে আমাদের এখানে অবজেক্ট, সেটাকে আনতে হবে আমাদের সাবজেক্ট হিসেবে আনতে হবে। আর যখনই পাস্ট পারফেক্টের অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হয়, সেক্ষেত্রে কি ব্যবহৃত হয়, সেক্ষেত্রে কিন্তু সবসময় হ্যাড বিন প্লাস V3 ব্যবহৃত। তাহলে হ্যাড বিন প্লাস হচ্ছে V3 কি, রিটেন, কার দ্বারা, বাই। তাহলে আয়ের অবজেক্ট কে, আয়ের অবজেক্ট হচ্ছে মি। তার মানে দ্য লেটার হ্যাড বিন রিটেন বাই মি, বাই মি। তার মানে কিন্তু আমরা 30-এর বি, হ্যাঁ আবিদা মুসকান লিখেছেন বি, সাম রহমান মিশকা লিখেছেন 30-এর বি। তার মানে আজকে আমরা যে 30টা আমরা সেন্টেন্স বাক্যগুলো আমরা করলাম, সমাধান করলাম 30টা প্রশ্ন। আমরা কি বলেছি আপনাদেরকে, আমরা 100 প্রশ্ন, আমরা ইংরেজির জন্য আপনাদের 100 প্রশ্ন সমাধান করাবো। 100 প্রশ্ন মানে কিন্তু 100 নিয়ম। আজকে আমরা
30টা প্রশ্ন সমাধান করলাম। আগামীকাল কিন্তু আমরা বাকি প্রশ্নগুলো সমাধান করবো ইনশাল্লাহ, এবং এটার পিডিএফ আমরা সম্পূর্ণ ফ্রিতে আগামীকাল সকাল 10টায় দিয়ে দেবো। আচ্ছা, এবারে একটু আপনারা জানাবেন যে আজকের ক্লাসটি কেমন লেগেছে। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু প্রত্যেকটা নিয়ম ব্যাখ্যা করেছে, এবং এই টাইপের প্রশ্ন কিন্তু বারবার এসে থাকবে। তো সবাই একটু কমেন্টস করে জানাবেন যে আজকের ক্লাসটি কেমন লেগেছে। সবাই একটু কমেন্টস করে জানাবেন যে আজকের ক্লাসটি কেমন লেগেছে। সবাই কেউ মিস করবেন না, সবাই একটু জানাবেন যে ক্লাসটি কেমন লেগেছে, আজকের ক্লাসটি কেমন লেগেছে। সবাই একটু কমেন্টস করে জানাবেন। অর্থাৎ আপনাদের জন্য কিন্তু আমাদের এই আয়োজন। আগামীকালও কিন্তু এই ইংরেজি বাকি প্রশ্নগুলো ইনশাল্লাহ সমাধান করব। ক্লাসটি কেমন লেগেছে সবাই একটু কমেন্টস করে জানাবেন। যে ক্লাসটি কেমন লেগেছে। এবং আপনাদের জন্য কিন্তু একটা ঘোষণা দিব, অর্থাৎ আমরা আচ্ছা দেখতে পাচ্ছি ভালো লেগেছে, নাসিরুল আলম লিখেছে ভালো লেগেছে, জিনাফ তুলি হীরা আলহামদুলিল্লাহ ভালো লাগছে, দীপক নায়ক লিখেছেন এক্সট্রাঅর্ডিনারি স্যার। আচ্ছা, এবং আমরা কিন্তু আগামীকালও আমি নিজে ক্লাস নিব, বাকি প্রশ্নগুলো সমাধান করব। এবং আপনাদের জন্য একটা ঘোষণা, আমরা যেহেতু পরীক্ষা 9 তারিখে, এজন্য আমরা 800 প্রশ্নের পিডিএফ রেডি করেছি শেষ মুহূর্তের রিভিশনের জন্য। আমরা 800 প্রশ্নের রিভিশন রয়েছে, অর্থাৎ 800 প্রশ্ন মানে হচ্ছে আমরা 8 সেট মডেল টেস্ট নিব, এবং সে 8 সেট মডেল টেস্টের 800 প্রশ্ন কিন্তু রেডি করেছি। এই 800 প্রশ্ন দিকে আসলে সমাধান করে বা দেখে যেতে পারেন, ইনশাল্লাহ প্রাইমারিতে আপনার জন্য একটা বেস্ট একটা প্রিপারেশন হয়ে যাবে। অর্থাৎ আমরা কিন্তু ইংরেজি যে 100 পিডিএফ সেটা ফ্রিতে দিব, আর এই 800 প্রশ্নের পিডিএফ হচ্ছে সকল বিষয় মিলে 800 প্রশ্নের মধ্যে কিন্তু 800 প্রশ্নের মধ্যে আপনারা 5টা সাবজেক্টে কিন্তু আপনারা পিডিএফ 800 প্রশ্নের পিডিএফ পেয়ে যাবে। তো যারা এই কোর্সে যুক্ত হতে চান, এই 800 প্রশ্নের যারা পিডিএফ নিতেছে তাদের জন্য কি অফার, মাত্র 99 টাকা আপনারা 800 প্রশ্নের পিডিএফ নিতে পারবেন। তো যারা নিতে চান, আমাদের কিন্তু এখন লাইভে ভর্তি নেওয়া হবে। যারা নিতে চান তারা এই নম্বরে কিন্তু বিকাশ, রকেট অথবা নগদ 99 টাকা পাঠিয়ে আমাদের ফুল নম্বর, অর্থাৎ যেই নম্বর থেকে পাঠাবেন সেই ফুল নাম্বারটা আপনারা আমাদের ইনবক্সে জানান, আমরা আপনাদেরকে অ্যাড করে দিব ইনশাল্লাহ। অর্থাৎ যারা 800 প্রশ্নের পিডিএফ নিতে চান, যেখান থেকে ইনশাল্লাহ যেই টাইপের প্রশ্ন থেকে ইনশাল্লাহ আপনারা প্রাইমারি পরীক্ষায় পাবেন, আপনারা সেখানে যুক্ত হতে পারেন। আচ্ছা, সালমা বেগম লিখেছেন আলহামদুলিল্লাহ ভালো লেগেছে স্যার। আচ্ছা, অমৃতলাল ভদ্র সুন্দর লেগেছে, অনেক ধন্যবাদ। এমডি আল মামুন ভেরি ইম্পর্টেন্ট ক্লাস অ্যান্ড এক্সিলেন্ট ক্লাস স্যার। যে আগামীকালও কিন্তু ইনশাল্লাহ ক্লাস হবে। তো যারা যুক্ত হতে চান, আমরা 5 মিনিট থাকবো, 5 মিনিটের মধ্যে আপনার 99 টাকা পাঠিয়ে জানাবেন, আমরা আপনাদেরকে অ্যাড করে দেব ইনশাল্লাহ। এবং এটা কিন্তু একটা রিভিশন মডেল টেস্ট। এগুলো হচ্ছে আমাদের সিক্রেট গ্রুপ, এগুলো আমাদের 800 প্রশ্ন মডেল টেস্ট নেওয়া হবে, আমাদের সিক্রেট গ্রুপে নেওয়া হবে। তো যারা যুক্ত হতে চান, আমাদের অনলি 99 টাকায় যুক্ত হতে পারবেন। 99 টাকা কোনো আসলে টাকাই না, জাস্ট আপনারা যাতে করে এটা এক্সাম দিতে পারেন এবং যাতে করে আপনারা রিভিশন দিতে পারেন, এর জন্য কিন্তু আমাদের আয়োজন। তো যারা যুক্ত হতে চান শেষ মুহূর্তে আমাদের কিন্তু যুক্ত হতে পারবেন, আপনারা দ্রুত 5 মিনিটের মধ্যে টাকা পাঠিয়ে জানাবেন। এটা আমরা সর্বোচ্চ আর 200 জনকে সুযোগ দিব। তো যারা যুক্ত হতে চান, আগামী সময় হচ্ছে 5 মিনিটের মধ্যে আপনারা দ্রুত টাকা পাঠিয়ে জানাবেন, আমরা আপনাদেরকে অ্যাড করে দেব ইনশাল্লাহ। ফুল নাম্বার পাঠিয়ে জানাবেন, আমরা আপনাদেরকে অ্যাড করে দেব ইনশাল্লাহ। 800 প্রশ্নের পিডিএফ আপনারা পাবেন মাত্র 99 টাকা পাবেন। স্যার আমি শুরু থেকে করতে পারিনি, আপনারা আমাদের এখানে 8টা মডেল টেস্ট হবে, এবং 8টা মডেল টেস্ট যারা এখন যুক্ত হতে চান তারা কিন্তু আপনারা 8টা প্রশ্ন মডেল টেস্টটি আমাদের গ্রুপে সেভ করা রয়েছে, সেখানে কিন্তু আপনি পেয়ে যাবেন ইনশাল্লাহ। যারা পাঠাতে চান একটু দ্রুত টাকা পাঠিয়ে জানাবেন, আমরা আপনাদেরকে অ্যাড করে দেবো ইনশাল্লাহ। আর যারা আমার কাছে পড়তে চান, যারা আমার ইংরেজির ব্যক্তিগত ব্যাচে পড়তে চান, মানে আমার কিন্তু ইংরেজির নতুন একটা ব্যাচ চালু করেছি, যারা আমার ব্যক্তিগত ব্যাচে পড়তে চান তারা ইনবক্সে
ইংলিশ লিখে জানাবেন। আপনারা কিন্তু মাত্র 500 টাকায় আমার ব্যক্তিগত ইংরেজি ব্যাচে ভর্তি হতে পারবেন এবং সেখানে সকল চাকরির কিন্তু ইংরেজি এবং A to Z শেষ করা হবে ইনশাল্লাহ। মাত্র 500 টাকায় নতুন বছর অফার, ভর্তি হতে পারবেন। তো যারা যুক্ত হতে চান আমার ইংরেজি ব্যাচে, একবার ভর্তি হলে আজীবন আজীবন কিন্তু চাকরি না হওয়া পর্যন্ত ক্লাস করতে পারবেন। তারা হচ্ছে ইংলিশ লিখে কমেন্টস করে জানাবেন। ভর্তি ফি হচ্ছে 500 টাকা। আমাদের এই 800 প্রশ্নের PDF ব্যাচের এটা কিন্তু ফি মাত্র 99 টাকা। যারা যুক্ত হতে চান আমাদের টাকা পাঠিয়ে জানান, আমরা আপনাদেরকে অ্যাড করে দিব ইনশাল্লাহ। আপনাদেরকে অ্যাড করে দেবো ইনশাল্লাহ। না, একবার যারা ভর্তি হয়েছেন আর ভর্তি হতে হবে না। একবার যারা ভর্তি হয়েছেন আর ভর্তি হতে হবে না। যারা ভর্তি হননি তারাই ভর্তি হবেন। এখনকার নাম্বারগুলো কোনটা? দুটা থেকে। আচ্ছা, দেখতে পাচ্ছেন 977। আমরা দেখতে পাচ্ছি 977 থেকে টাকা এসেছে, 293 থেকে পেয়েছি, 440 থেকে পেয়েছি, 635 থেকে পেয়েছি, 695 থেকে পেয়েছি, 051 লাস্টে পেয়েছি, 289 থেকে লাস্টে 097 পেয়েছি। অবশ্যই আপনারা ফুল নম্বর লিখে দিবেন। পরিপূর্ণ মানে যে নম্বর থেকে পাঠাবেন সেই ফুল নম্বর, যেই নম্বর থেকে টাকা পাঠাবেন সম্পূর্ণ নম্বর লিখে ইনবক্স করবেন। আমরা আপনাদেরকে সিক্রেট গ্রুপে অ্যাড করে দিব ইনশাল্লাহ। অনলি 200 জন। আচ্ছা, এমনিতে ইংরেজি কিছু বুঝি না। জি, আপনারা আমাদের এই ফ্রি ক্লাসগুলো করেন ইনশাল্লাহ বুঝতে পারবেন। স্যার আমি 99 টাকা দিয়েছি বাট আমাকে অ্যাড করেন নাই। যে আপনি একটু দ্রুত আমাদের ইনবক্স করেন ফুল নাম্বার সহকারে, আমরা অ্যাড করে দিব। কামরুন্নাহার সুইটি লিখেছেন লাস্ট 217। আচ্ছা, বুস্টরা মিম কালকে স্যার কখন ক্লাস হবে? কালকে রাত 9টা, আগামীকাল রাত 9টায় ক্লাস হবে ইনশাল্লাহ। কালকে রাত 9টায় ক্লাস হবে ইনশাল্লাহ। টাইম অনলি আর 4 মিনিট রয়েছে। যারা যুক্ত হতে চান দ্রুত টাকা পাঠিয়ে জানাবেন। ইনশাল্লাহ 99 টাকায় আপনারা বেস্ট একটা সার্ভিস, মানে শেষ মুহূর্তে প্রিপারেশনের জন্য কিন্তু একটা রিভিশন 800 প্রশ্ন সমাধান করা মানে কিন্তু অনেক কিছু। ইনশাল্লাহ এখান থেকে সর্বোচ্চ সংখ্যক কমন পাবেন এবং আপনি যা পড়েছেন ইনশাল্লাহ সর্বোচ্চ সংখ্যক কমন এখান থেকে পাবেন। তো যারা পাঠাচ্ছেন একটু ফুল নাম্বার পরিপূর্ণ নাম্বারটা লিখে জানাবেন। আমরা কিন্তু আপনাদেরকে অ্যাড করে দিব ইনশাল্লাহ। আর জান্নাত মেঘবা লিখা কষ্টের বিষয় হলো যে আপনার কমেন্টস পড়ে দিয়েছি। স্যার 5 মিনিটে বিকাশ দোকান যাওয়া যাবে না? জি, কাল দিলেও হবে। যারা কালকে ভর্তি হতে চান কালকে দিলেও হবে। যারা কালকে ভর্তি হতে চান তারা কি করবেন? তারা হচ্ছে প্রাইমারি লিখে জানিয়ে রাখুন। যারা কালকে ভর্তি হতে চান তারা প্রাইমারি লিখে ইনবক্সে জানিয়ে রাখুন। আমরা কালকেও ভর্তি হওয়ার সুযোগ আপনাদেরকে দিব ইনশাল্লাহ। আচ্ছা, এমডি বোরহান লিখেছেন, একে খালেদ জাকি আক্তার। আচ্ছা, আপনি পাঠিয়েছেন, দিয়ে অসংখ্য ধন্যবাদ। জি, আরো জন বেগবালিকে আপনার কমেন্টস পড়েছি। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, দেখতে পাচ্ছি সাবি কুনসুমা পাঠিয়েছেন, মরিয়ম আহমেদ। জি, ইনবক্সে নাম্বার দিয়েছি। ফুল নাম্বারটা ইনবক্সে। স্যার কালকে কি পেইড ব্যাচে ক্লাস হলে যদি হয় কটা? জি, কালকে পেইড ব্যাচে ক্লাস হবে সন্ধ্যা 6:30। কালকে রাশেদ স্যার ক্লাস টিমে পেইড ব্যাচে 6:30 ক্লাস হবে। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি যে নাম্বারগুলো থেকে টাকা পেয়েছি একটু বলছি আপনাদেরকে। লাস্টে 918 থেকে পেয়েছি, লাস্টে 690 থেকে, লাস্টে 297 থেকে পেয়েছি, লাস্টে 641, লাস্টে 296, লাস্টে 896, লাস্টে 745 থেকে আমরা টাকা পেয়েছি। এরপর আবার পেয়েছি লাস্টে 752 থেকে। সবাই দ্রুত করবেন, আমরা এখনই ক্লাসটি শেষ করে দিব। আচ্ছা, রাবে অমি টাকা পাঠিয়েছেন, এমডি আনোয়ার হোসেন, এমডি বেল্লাল হোসেন টাকা পাঠিয়েছেন। জি, টাকা পাঠিয়ে
জানাবেন, আমরা আপনাকে এখনই অ্যাড করে দিব ইনশাল্লাহ। আর কিন্তু বেশি জন্য অলরেডি কিন্তু আমাদের 100+ হয়ে গিয়েছে, অলরেডি 100+ কিন্তু এখনই যুক্ত হয়ে গিয়েছেন। 100+ ডান, আর কিন্তু 100 নিব একটু দ্রুত, আর কিন্তু 100 টোটাল 200, আর 100 জন নিব। দ্রুত টাকা পাঠিয়ে জানাবেন, দ্রুত টাকা পাঠিয়ে জানাবেন, আমরা আপনাদেরকে অ্যাড করে দিব ইনশাল্লাহ। স্যার আমার নাম্বার কি অ্যাড পাই না? জি, আপনি একটু এমনি বিলাল হোসেন, আপনি একটু ইনবক্স করেন, আমরা আপনাকে অ্যাড করে দিচ্ছি। যারা পাঠাবেন একটু দ্রুত করবেন, আমরা এখনই ক্লাস শেষ করে দিব, পরে কিন্তু আপনি অফারটি পাবেন না। হ্যাঁ, টাকা হচ্ছে সেন্ড মানি করে জানাবেন, টাকা সেন্ড মানি করে জানাবেন, টাকা সেন্ড মানি করে জানাবেন, টাকা সেন্ড মানি করে জানাবেন। বিকাশ, রকেট বা নগদ যে কোনো একটু উপায় আপনি সেন্ড মানি করে জানাবেন, আমরা আপনাদেরকে অ্যাড করে দিব। আর যারা আমার ইংরেজি ব্যক্তিগত ব্যাচে যুক্ত হতে চান, যারা আমার কাছে ইংরেজি পড়তে চান, তাদের জন্য নতুন ব্যাচ ইংলিশ লিখে জানাবেন, আবার আপনাদেরকে অ্যাড করে দিই, আমরা আপনাদেরকে বিস্তারিত দিয়ে দিব ইনশাল্লাহ। আচ্ছা, সাইফুল ইসলাম পাঠিয়েছেন, রাবেয়া অমি, আচ্ছা অপরিচিতা পাঠিয়েছেন, সুবর্ণা শিকদার। সেন্ড করতে হবে, যে এটা সেন্ড মানি করতে হবে, সেন্ড মানি করলেই আমরা আপনাদেরকে অ্যাড করে দিব ইনশাল্লাহ। সেন্ড মানি করতে হবে, সেন্ড মানি করতে হবে। আচ্ছা, দেখতে পাচ্ছি আমরা লাস্টে 934 থেকে পেয়েছি, লাস্টে 415 থেকে পেয়েছি, লাস্টে 413 থেকে পেয়েছি, লাস্টে 413 থেকে পেয়েছি। অসংখ্য ধন্যবাদ। থেকে পেয়েছি, লাস্টে 413 থেকে পেয়েছি, লাস্টে 413। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি লাস্টে হচ্ছে 79 থেকে পেয়েছি, লাস্টে 31 থেকে পেয়েছি, লাস্টে 87, লাস্টে 16, লাস্টে 34, লাস্টে 15। যারা পাঠিয়েছেন ইনবক্সে ফুল নম্বর দিবেন, আমরা আপনাদেরকে অ্যাড করে দেব ইনশাল্লাহ। আচ্ছা, আর মাত্র 2 মিনিট, আর মাত্র 2 মিনিট থাকবো। আর যে জাকির হোসেন, মাহাদি হাসান যুক্ত হচ্ছেন, মারুফা এলেম, আচ্ছা যুক্ত হয়েছেন, বেলাল হোসেন, আপনাদের জন্য আমরা আর 2 মিনিট, আর মাত্র 2 মিনিট থাকবো। যারা পাঠাবেন একটু দ্রুত করবেন, আর মাত্র 2 মিনিট, আর মাত্র 2 মিনিট, সুযোগ পাবেন মাত্র 50 জন। 2 মিনিট সুযোগ পাবেন হচ্ছে মাত্র 50 জন। যারা যুক্ত হতেছেন দ্রুত টাকা পাঠিয়ে যাবেন, আর মাত্র 50 জন। যে আমারটা বুসরা মিম ফুল নম্বর, যে নাম্বার থেকে পাঠাবেন তার ফুল নম্বরটা লিখে জানাবেন, আমরা আপনাদেরকে অ্যাড করে দেব ইনশাল্লাহ এখনই। আর মাত্র 2 মিনিট, 2 মিনিটের মধ্যে আমরা পাঠিয়ে জানাবেন, এরপরে কিন্তু আমরা নেওয়া হবে না, আমরা কিন্তু ক্লোজ করে দিব, আমরা ক্লোজ করে দিব। জি, আগামীকাল রাত 9টাও কিন্তু ইনশাল্লাহ ফ্রি ক্লাস হবে, কেউ কিন্তু মিস করবে না, কেউ কিন্তু কোনোভাবেই মিস করবে না। আগামীকাল কিন্তু রাত 9টায় ফ্রি ক্লাস হবে ইনশাল্লাহ। নুসরাত জাহান সুবর্ণা, এমডি সোহাগ মীর ফুল নাম্বার লিখে জানিয়েছেন, অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
আমরা এখনই শেষ করে দিচ্ছি, আর মাত্র 50 জন যারা যুক্ত হতে চান দ্রুত টাকা পাঠিয়ে জানাবেন। অনলি 99 টাকা, অনলি 99 টাকা আপনারা যুক্ত হতে পারবেন। জি, আমরা দ্রুত অ্যাড করে দিব। টাকা পাঠিয়ে যায় শুধুমাত্র ইনবক্সে আপনার ফুল নাম্বারটা লিখে জানিয়ে যে যাবেন, আমরা কিন্তু আপনাদেরকে অ্যাড করে দিব ইনশাল্লাহ। আপনাদেরকে অ্যাড করে দিব ইনশাল্লাহ। আর যারা কালকে যুক্ত হতে চান তারা প্রাইমারি লিখে জানাবেন, আমরা আপনাদেরকে অ্যাড করে দিব ইনশাল্লাহ। সুবর্ণা শিকদার, রিনা আক্তার, জি আমি নিতে চাই, যারা নিতে চান টাকা পাঠিয়ে জানাবেন, আমরা অ্যাড করে দিব। আচ্ছা, আমরা এখনই শেষ করে দিচ্ছি ক্লাসটি। তো আগামীকাল আমরা রাত 9টায় ইনশাল্লাহ ইংরেজির বাকি প্রশ্নগুলো সমাধান করা হবে। তো যারা পরবর্তী লাইভে দেখবেন তারা কিন্তু যুক্ত হতে পারবেন, এবং যারা আগামীকাল যুক্ত হতে চান তারা প্রাইমারি লিখে জানাবেন। অনলি 99 টাকা আমরা সকল বিষয়ের 800 প্রশ্নের পিডিএফ দিব ইনশাল্লাহ। 800 প্রশ্নের পিডিএফ প্লাস মডেল টেস্ট, মানে যেই প্রশ্নগুলো মডেল টেস্ট নিব সেগুলো কিন্তু আমরা পিডিএফ প্রশ্ন ব্যাখ্যা সহকারে দিয়ে দেবো ইনশাল্লাহ। শেষ মুহূর্তে পড়াশোনার জন্য এগুলো রিভিশন দিয়ে যাবেন ইনশাল্লাহ, ভালো কিছু হবে। তো আজকের মতো আমরা এখানে শেষ করছি। টাকা পাঠিয়ে আমাদের ইনবক্সে যে ফুল নম্বর দিন আমরা অ্যাড করে দেবো। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।